প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান আর টিভির গোল টেবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো রাজনীতিতে বাজেট এবং বাজেটে রাজনীতি নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে ৫ জন আলোচক যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আপনাকে স্বাগত আলোচনায়। আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি আমাদের সঙ্গে আছেন। আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রক বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আমাদের একযোগে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠান আপনাদের চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে ফোন করে আপনার পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি উত্থাপন করুন। প্রিয় দর্শক, আমরা জানি যে করোনা আক্রান্তের ৯২তম দিনে আজকে রেকর্ড পরিমাণ শনাক্ত হয়েছে ৩,১৯০ জন এবং একই সাথে মৃত্যু ছুঁয়েছে ৪ সংখ্যায়। আজকে ৩৭ জন সহ মোট মৃত্যু ১,০১২ জন মানুষের। দেশে মোট শনাক্ত ৭৪,৮৬৫ জন মানুষের। এই সূত্রগুলো আমরা ব্যবহার করেছি। আর আজকে যে আলোচনা করব বাজেট এবং বাজেটের যে রাজনৈতিক অর্থনীতি সেইটা নিয়ে। আমি একজন অর্থনীতিবিদ, সবার কাছে খুব সম্মানিত তিনি মাইনুল ইসলাম, ২১শে পদকপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ছিলেন। তিনি আজকে কিছু কথা বলেছেন, তার কথাগুলো ধরে আমরা আলোচনা করতে চাই। তিনি বলেছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় অতি বাজারমুখীনতার কারণেই আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এরকম বেহাল হয়েছে। আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলা করেছি, বেসরকারি খাত আমাদের বেশি ডেভেলপ করে গেছে, কিন্তু বেসরকারি খাত থেকে এই করোনাকালীন সংকটে আমরা কিন্তু সুবিধা পাইনি। এবং তিনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এত ভালো তারা গবেষণায় এবং ডাক্তারি বিদ্যায়, কিন্তু এই যে অতি বাজারমুখীনতার কারণে তারাও কিন্তু সংকট মোকাবেলা করতে পারেনি। তার চেয়ে কম উন্নত দেশের কাতারে ভিয়েতনাম কিংবা কিউবা কিন্তু অনেক ভালো করতে পেরেছে। তিনি উদাহরণটি দিয়েছেন। এই বাজারমুখীনতা থেকে বেরিয়ে একটা গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা করা যায় কিনা, বাজেটে এইটি তিনি একটা দাবি তুলেছেন আসলে। তো মিস্টার সাকি, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাজারমুখীনতা বরং একটা গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, আগামীকাল যে বাজেট আমরা কেমন দেখতে চাইছি আসলে? ধন্যবাদ আপনাকে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমরা একটা বৈশ্বিক মহামারী অতিক্রম করছি এবং বাংলাদেশে এই মহামারীর অবস্থা এখন কি সেটা আমরা কম বেশি আপনার তথ্য থেকে জানি। যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের, কিন্তু এই তথ্যের মধ্য দিয়ে যে আমরা যে আক্রান্তের সংখ্যা কিংবা মৃত্যুর যে সংখ্যা পাচ্ছি, বাস্তব সংখ্যা কিন্তু তার চাইতে অনেক বেশি। ইতিমধ্যেই আইইডিসিআর সাথে যুক্ত ব্যক্তিবর্গগণ থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা এসছে যে আমাদের সংক্রমণ যা ল্যাবরেটরিতে টেস্ট হয়েছে তার চাইতে অন্ততপক্ষে কনজারভেটিভ হিসেবে 10 গুণ বেশি ছড়িয়ে পড়েছে। তার মানে এই যে লক্ষ লক্ষ সংক্রমণ, সেটা আরো ক্রমাগতভাবে ছড়িয়ে যাচ্ছে। এবং আমরা দেখলাম যে একটা অকার্যকর লকডাউন চললো এবং সেই অকার্যকর লকডাউনের মধ্যে দিয়ে আমরা এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। এর মধ্যে আবার অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেওয়া হলো কোন রকম স্বাস্থ্যগত প্রস্তুতি না নিয়ে, যার ফলে পরিস্থিতি আরো ভয়াবহ খারাপের দিকে গেছে। এখন যেটা হচ্ছে যে একটা সাময়িক সময়ের জন্য আবার একটা কার্যকর লকডাউন করে যে স্বাস্থ্যগত প্রস্তুতিগুলো নেওয়া জরুরি ছিল সেটা না করে এই যে এখন যে ধরনের অঞ্চল ভিত্তিক লকডাউনের জায়গায় যাওয়া হচ্ছে, এগুলো কার্যত আসলে কোনো ফলাফল দেবে না, প্রায় তামাশায় পরিণত হবে। কাজে আমরা যেটা মনে করি যে খুব দ্রুত অনেকগুলো স্বাস্থ্যগত প্রস্তুতির জায়গায় যাওয়া দরকার এবং আমরা বাজেট নিয়ে যখন আলোচনা করছি সেখানে আমাদের অগ্রাধিকার থাকা দরকার স্বাস্থ্য খাতে। তো বাজেটের এই বিষয়ে দুটো দিক আমি মনে করি গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা এখনো আমাদের মহামারীর পিকে পৌঁছেছি এটা নিশ্চিত করে বলতে পারবো না, কাজেই আমরা এই মহামারীর পিকের দিকে যাচ্ছি। কাজেই এখানে এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে একটা দুর্যোগকালীন বাজেট, আর আমাদের আরেকটা জরুরি ভিত্তিতে দরকার হচ্ছে উত্তরণকালীন বাজেট। দুটো বিষয়ের সমন্বয় এই বাজেটের মধ্যে থাকা দরকার, যেটার কোনো লক্ষণ আমরা খুব বেশি বাজেটের মধ্যে দেখতে পাচ্ছি না। আমরা আবারও দাবি তুলবো যে দুর্যোগকালীন বিষয়ে গুরুত্ব দেওয়া এবং তার সাথে উত্তরণকালীন বিষয়টাকে যুক্ত করা। দুর্যোগকালীন জায়গাতে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অগ্রাধিকার জায়গা থাকা দরকার স্বাস্থ্য খাত, যেটা আমরা এখন কয়েকটি বিষয় আমি সংক্ষেপে বলবো। যে একটা হচ্ছে যে আমাদের অন্তত পক্ষে দৈনিক 50,000 টেস্ট করার সক্ষমতা তৈরি করা দরকার এবং সেটা অতি দ্রুত 1 সপ্তাহ 15 দিনের মধ্যে সেই সক্ষমতার জায়গায় যাওয়া দরকার। গণস্বাস্থ্যের যে টেস্ট কিট সেটা নিয়ে যে দীর্ঘসূত্রিতা করা হলো, সেটা যদি না করা হতো এবং জরুরি ভিত্তিতে সেটার পরীক্ষা শেষ করে যদি ইতিমধ্যে সেটাকে টেস্টের জায়গায় নিয়ে আসা যেত, কার্যকারিতার জায়গায় নিয়ে আসা যেত, তাহলে আমরা হয়তো অ্যান্টিবডি টেস্ট
এবং অ্যান্টিজেন দুটোই অনেক করতে পারতাম। এর মধ্যে দিয়ে আমাদের বিরাট একটা সংখ্যক মানুষ যারা অ্যান্টিবডি টেস্টে মানে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতেন, তারা আসলে কর্মকাণ্ডের মধ্যেও চলে যেতে পারতেন এবং সেটা অর্থনীতির জন্য লাভজনক হতো। সে বিষয়ে দ্রুত পদক্ষেপ দরকার। 2 নম্বর হচ্ছে যে আমাদের পর্যাপ্ত কন্টাক্ট ট্রেসিং এবং কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি। মানুষ যারা এই যে সঙ্গ নিরোধ করতে হবে, শ্রমিক এলাকায় আজকে অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ শ্রমিকরা একসাথে কাজ করছেন, তারা যেখানে থাকেন আমরা সবাই জানি সেখানে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি নাই। কিন্তু সরকার এই 3 মাস পার হয়ে গেল আমাদের প্রথম শনাক্তের পরে, 5 মাস ধরে আজকে আমরা জানুয়ারি মাস থেকে জানি যে আমরা এই মহামারীতে ঢুকতে যাচ্ছি, সেখানে আমরা এই কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এখন পর্যন্ত দেখলাম। ফলে এই পর্যাপ্ত কোয়ারেন্টাইন আমাদের অক্সিজেন সরবরাহের যে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখন দরকার সর্বাধিক গুরুত্ব দেওয়া যে একজন রোগীও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। মৃত্যু হয়তো অনেকেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, কিন্তু তারা যাতে চিকিৎসা পান সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। আমরা এখন পর্যন্ত অক্সিজেন সরবরাহটা করতে পারছি না, এর চাইতে ব্যর্থতা আর কি হতে পারে? কাজে এই অক্সিজেন সরবরাহ দ্রুত করা দরকার। আমাদের ভেন্টিলেটর মানে আমাদের যে আনুপাতিক হারে ভেন্টিলেটর দরকার সেটার প্রস্তুতি নেওয়া দরকার, এবং একই সাথে ফিল্ড হাসপাতাল তৈরি করা দরকার। আমাদের সেনাবাহিনী আছে, যার দক্ষতাটাকে কাজে লাগানো দরকার ছিল এই দুর্যোগ মোকাবেলায়, আমরা সেটাকে কাজে লাগাতে দেখছি না। আর আরো 3টি বিষয় আমি সাথে সাথে তুলবো, সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার, সার্বজনীন স্বাস্থ্য সেবা দরকার। আমাদের প্রত্যেকের হেলথ কার্ড দরকার। আমাদের একটা জাতীয় মানে স্বাস্থ্য কমিশন গঠন করা দরকার, সাংবিধানিক কমিশন, যার অধীনে স্বাস্থ্য পুরো ব্যবস্থাটা থাকবে, যেখানে রেগুলেটরি কমিশন থাকবে, জনগণের কাছে জবাবদিহিতার জায়গা থাকবে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোর এবং চিকিৎসা ব্যবস্থা। ওষুধের দাম, অনেক ধন্যবাদ মিস্টার জুনায়েদ সাকি। জি, অপচয় যেটা আমরা চলছে এটা এখন পর্যন্ত সেটা বন্ধ করতে হবে, এবং স্বাস্থ্য খাতে এই বাজেটে অন্ততপক্ষে 20 ভাগ বরাদ্দ করতে হবে বাজেটের, এবং আগামী 3 বছর এই বরাদ্দকে ক্রমাগত বাড়িয়ে আমাদের এই সার্বজনীন স্বাস্থ্য কার্ডের জায়গায় যেতে হবে। এর বাইরে ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি আসবো, আমি কথা বলবো আমার। অবশ্যই আমরা অনেক সময় পাবো কথা বলার জন্য। ডক্টর বেনজির, আপনি যদি একটু বলেন, যে বলা হয়েছে যে একটা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা বলা হয়েছে, এবং বলা হচ্ছে যারা ভিয়েতনাম কিংবা কিউবার মতো অত ধনী দেশ না, তারা অনেক ভালো করেছে এই সার্বজনীন হেলথ কেয়ারের জন্য, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের মতো অনেক বড় দেশ, উন্নত দেশ, তারা কিন্তু পারেনি আসলে। আর এই যে বলা হচ্ছে যে বেসরকারি খাতকে আমরা আসলে অগ্রাধিকার দিয়েছি, সরকারি খাতগুলো কিন্তু অবহেলিত হয়েছে, যে কারণে দেখলাম সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সে কিন্তু বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি হেলথকে ভর্তি হয়েছে সিএমএইচ এ। এবং আমরা দেখি আমাদের যারা রাজনীতিবিদ, ব্যবসায়ী, মন্ত্রী, এমপি, তারাই তো স্বাস্থ্য ব্যবস্থাকে বিশ্বাস করেন না। তারা সামান্য হাঁচি কাশি অসুখ হলে দেশের বাইরে চলে যান, ঈদের পক্ষে ইন্ডিয়া চলে যান। তো তারা যদি এই স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বাস না করেন, এই স্বাস্থ্য ব্যবস্থাকে আদৌ গণমুখী হবে কিনা, গরিব বান্ধব হবে কিনা, সাধারণ মানুষ সেবা পাবে কিনা? আপনি যদি আপনার মাইক্রোফোনে আনমিউট করে কথা বলা শুরু করেন, ডক্টর বেনজির। জি, আপনি বলুন, আমরা শুনবো। আনমিউট হয়েছে কি আমারটা? জি, হয়েছে, আপনি বলুন। ঠিক আছে। না, ধন্যবাদ। আসলে জুনায়েদ সিদ্দিকী সাকি অনেকগুলো সুন্দর কথা বললেন, আমি ওগুলোই বলতে চেয়েছিলাম। উনি যে কিভাবে জেনে ফেলেছে তা তো জানি না। তা আসলে আমিও দীর্ঘদিন থেকে বলে আসছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা অনেক বেশি ব্যবসায়িক হয়ে গেছে। আমি একটু স্ল্যাং টার্ম ইউজ করি, সেটা হচ্ছে বেনিয়া বৃত্তি ঢুকে গেছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়, এবং এই বেনিয়া বৃত্তির ফলে এখানে মানবিক যে দিকটা, গণমুখী যে ব্যবস্থাটা, সেটা ধীরে ধীরে কোণঠাসা হতে হতে এমন অবস্থায় চলে গিয়েছে যে আসলে এটা একটা হাঁস, এই স্বাস্থ্য ব্যবস্থাটা, যেটা সোনার ডিম পারে, এবং এই সোনার ডিমটা নেওয়ার জন্য কিন্তু অনেকেই আছেন, এখান থেকে অনেকেই স্বার্থ উদ্ধার করেন, অনেকেই, এবং করতে যে এই হাঁসটাকে এখন এত রুগ্নপ্রায় করে ফেলছে যে এই হাঁসটাকে বাঁচিয়ে রাখা এখন খুব কঠিন, খুবই কঠিন। এবং এখানে যা কিছুই করি না কেন আমরা, এখানে খুব বড় একটা সমস্যা স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনাটা ছোট থেকে বড় হতে হতে এখন একটা ফ্রাঙ্কেস্টাইন অব্যবস্থাপনা হয়ে গেছে, যে কারণে আপনি যেটা বললেন যে এই ফ্রাঙ্কেস্টাইন অব্যবস্থাপনার যে শিকার, সেটা আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, যিনি এই সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না। আমাদের বরিশালের একজন চিকিৎসক, খুবই দরদি চিকিৎসক, যিনি শেষ মুহূর্তে করোনা সব রোগীদের চিকিৎসা দিয়েছেন, উনি ঢাকায় বিভিন্ন খানে ঘুরেও কিন্তু এই চিকিৎসাটা পাননি, চিকিৎসাবিহীন, অক্সিজেন পাননি, অক্সিজেনের অভাবে তিনি মারা গিয়েছেন।
এইটা আসলে আমরা এই ফ্র্যাঙ্কেস্টাইনটা তৈরি করেছি, সেটার ফলেই এই সমস্যাটা হয়েছে। এতদিন বোঝা যায়নি। জি বোঝা যায়নি এই কারণে যে আসলে আমাদের যে প্রাইভেট চিকিৎসা ব্যবস্থা, এইটা আমাদের সিংহভাগ সেবাটা দিয়ে থাকে। এবং আমাদের যারা বিত্তশালী মানুষ, তারা কথায় কথায় দেশের বাইরে যান, এবং যারা বিত্তশালীও নন, তারাও এমনকি ভারতে যান। সব মিলিয়ে মনে হতো ভালোই চলছে। এবং একমাত্র সরকারি হাসপাতালগুলোতে যারা একেবারে কোনো উপায় নেই, এই ধরনের লোকেরা যেতেন, এবং সেখানেও কিন্তু আসলে ব্যবস্থাপনা ছিল না। কিন্তু যেহেতু তাদের কথা বলার মতো অবস্থা নেই, সুতরাং তারা কোনো কিছু বলতেন না, যা হতো তাই মেনে নিতেন। এবং সরকারি হাসপাতালের ভিতরেও এই আমাদের যে বিভিন্ন দালালরা আছে, এই টেস্টের দালাল, আপনার রুগীকে ভাগিয়ে নেওয়ার দালাল, এরা কিন্তু একেবারে সর্বত্র বিচরণ করে বেরিয়েছে। কিন্তু আমরা কেউ দেখিনি, আমরা এড়িয়ে গেছি, অথবা আমরা এটাকে গুরুত্ব দেইনি। তার এখন এই করোনা এসে যখন আমাদের বেসরকারি হাসপাতালগুলো কাজ করছে না, বিমান বন্ধ, আমাদের সব পোর্ট বন্ধ, লোকজন বাইরে যেতে পারছে না, তখন দেখা যাচ্ছে এখনো কিন্তু আমাদের অনেক রুগী হয়নি করোনার সত্যিকার অর্থে। আমাদের 17 কোটি যে মানুষের দেশ, 18 কোটি, সেখানে যদি ধরি আমাদের যেটা সাকি বললেন, যদি 10 গুণও বেশি ধরি, তাও 7 লাখ। তাহলে কিন্তু আপনি 17 কোটি থেকে 7 লাখ বাদ দিলে এখনো 16,93,00,000 লোক অনাক্রান্ত। তাহলে এই লোকগুলোর যদি 10% আক্রান্ত হয়, তাহলে আমাদের কি দাঁড়াবে, এটা একটা আসলেই ভাবনা। আপনি আক্রান্তগুলো যেটা আমরা বলছেন, বলতে পারছি না, আমরা বলছি শনাক্ত হচ্ছে না। আক্রান্ত এর মধ্যেও থাকতে পারে, হয়তো হ্যাঁ, শনাক্ত হচ্ছে না, true, কারণ true, টেস্ট আমরা কোন লেভেলে করছি সেই অনুযায়ী বলতে পারবো true, তার রোগ আছে কি true, নাই। true, থাকে, true, হয়তো শনাক্ত হচ্ছে না। exactly. এখন আপনি যেটা বলছেন সর্বজনীন স্বাস্থ্য বা জি, ইউনিভার্সাল হেলথ, এটা যদি আমরা চাই, এটা আমাদের একটা অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, অনেক না সেই দীর্ঘ। জন্য যেহেতু কালকে বাজেট পাস হবে, আপনার বাজেট নিয়ে আপনার কি স্বপ্ন এই দেখতে চান? বাজেটে খুব একটা কিছু হবে না। এই বাজেট দিয়ে আপনি খুব একটা কিছু আশা করতে পারবেন না। তবে আমি মনে করি যে 10,000 কোটি টাকা বাজেট বেশি হবে বলে শুনলাম, যে জি 18,000 কোটি টাকা, সেটা এবারে হয়তো 10,000 কোটি হয়ে 28,000 কোটি টাকা হবে। জি এটাকে মূলত, যেটা সাকি বলেছেন সেটার সঙ্গে আমি কিছুটা একমত, মূলত আমাদের নজর দিতে হবে আমাদের এই করোনার যে উদ্ভূত পরিস্থিতি, সেটাকে সামাল দেওয়ার জন্য। আমি মনে করি এখানে সিংহভাগটা রাখতে হবে প্রিভেনশনে, অর্থাৎ আমাদের এই সংক্রমণটা যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, জি আমরা যেন এটা প্রতিরোধ করতে পারি, এইখানে সিংহভাগ টাকাটা খরচ করতে হবে। ধরুন আমি যদি এটা হিসাব বলি, এই 10,000 কোটি টাকা যদি অতিরিক্ত আসে, তার 7,000 কোটি টাকা খরচ হওয়া উচিত এই প্রিভেনশনে, এবং 3,000 কোটি টাকা খরচ হওয়া উচিত আমাদের স্বাস্থ্য সেবাটা দেওয়ার জন্য। প্রিভেনশনের মধ্যে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে চাইছেন আপনি? প্রিভেনশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যেমন ধরুন আপনারা যেটা বলছেন যে এই লকডাউন, এখন যেটা লাল সবুজ হলুদ, জোনে এইটা ভাগ আসলে করা হচ্ছে। আমারই, জি হ্যাঁ আমারই অনেক দিন থেকে এটা প্রচারণা চালাচ্ছি আমি, প্রায় মাস দেড়েক হলো, যে আসলে আমাদের এখন এই পন্থায় আগানো উচিত। কিন্তু এটা আসলে লকডাউন না, এটাকে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এবং এটা আসলে আপনি দেখছেন পূর্ব রাজাবাজারের মানুষ মানছে না, এবং এটা যখন আরো অনেকখানে যাবে, হুম, তখন আমরা সেগুলোই দেখব। আসলে এইটা লকডাউন মূল ইস্যুটা না। মূল ইস্যুটা হলো এই রেড এরিয়াতে, এখানে আমাদের হট স্পট আছে, বেশ কিছু রুগী আছে। হুম। এই রুগীগুলোকে আমাদের কোল্ড বানিয়ে দিতে হবে, অর্থাৎ এই রুগী থেকে যেন আর নতুন কোনো রুগী না আসে, নতুন কোনো রুগী তৈরি না হয়। এখানে আমাদের এই জন্য দরকার লাগবে খুব কঠোর আইসোলেশন, লাগবে হলো এখানে কোয়ারেন্টাইন, যারা এই রুগীর সংস্পর্শে আসছেন, জি এবং টেস্ট করে করে খুঁজে বের করা এই হটস্পটে কোনো আক্রান্ত কেউ আছেন কিনা, এবং তাদেরকে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া। এবং লকডাউনে অনেক হয়তো নিম্নবিত্ত মানুষ থাকবে, তাদের তো একটা খাবার ত্রাণের ব্যবস্থাগুলো করতে হবে, এবং অবশ্যই করতে হবে, মধ্যবিত্ত এ সম্বন্ধে উচ্চবিত্ত কোনো যারাই সন্দেহ নেই। থাকেন তাদের প্রয়োজনীয় সাপ্লাইটা যেন থাকে, সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে, নাহলে কিন্তু না, মানুষ কিন্তু মানবে না। রুগায়েত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে, এখানে জি লকডাউনটাই মুখ্য, এবং এখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞের নেতৃত্বে যে কাজটা হওয়া উচিত, হ্যাঁ সেই কাজটাই এখানে গৌণ হয়ে গেছে। সুতরাং আসলে এইটাতে সাফল্য পাওয়া, জি এটা আমি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে গত 40 বছর হলো কাজ করছি, সেটার অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যে এইটা নিয়ে আমি আশ্বস্ত হতে পারছি না যে এটা আমাদের জি সামনে আপনাকে অনেক ধন্যবাদ। একজন বিখ্যাত ভাইরোলজিস্ট আমাদের দেশে প্রফেসর নজরুল, তিনি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলছিলেন যে বাংলাদেশের যে অবস্থা, এত ছোট দেশে 17 কোটি মানুষ, কখনোই আমাদের দেশে কোয়ালিটি লকডাউন নিশ্চিত করা সম্ভব না।
তিনি এটা বলেছেন, এক ধরনের হার্ড ইমিউনিটির মতো নিষ্ঠুর দিকে হয়তো আমাদেরকে যাত্রা করতে শুরু হয়েছে। শামা ওবায়দ, আপনি যদি বলেন, আমরা আরো কতগুলো বিষয় সামনে, সিপিবি থেকে শুরু করে বিএনপি আরো অনেকগুলো দল বলেছে যে বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থানের বিষয়গুলোকে প্রধান করে আনতে হবে, মানুষের আর্থিক সক্ষমতার অনুপাতে বাজেট দিতে হবে, খেলাপি ঋণ গ্রহীতার কাছ থেকে পাওনা টাকাগুলো ফেরত আনতে হবে। আজকে একটা খবর দেখেছেন যে শিকদার গ্রুপের 2 ভাই যারা প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্সে করে চলে গেছে থাইল্যান্ডে, তাদের প্রচুর সম্পদ পাওয়া যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, দুবাইতে। এগুলোকে ফেরত আনা যায় কিনা, এমন দুদক তাদের বিরুদ্ধে নেমেছে তদন্ত করবার জন্য। এবং বাজেটের অর্থ বরাদ্দের ক্ষেত্রে অপচয় একটা বড় ব্যাপার, সিস্টেম লস থাকে, বিলাসিতা যে পরিহার নীতি, এরকম দাবি তারা তুলেছেন। এবং বাজেটের দ্বিতীয় এবং 1/3 কৃষি ও শিল্প খাতে ব্যয় করতে হবে, এবং ভৌত অবকাঠামো নির্মাণের জন্য 1/3 এরকম দাবি তুলেছেন। এবং আপনার দল বিএনপি থেকে বলা হয়েছে জীবন এবং জীবিকা, এই দুটোকে সমন্বয় করা যায় কিভাবে, মির্জা ফখরুল এই শব্দটি বলেছেন। আপনি যদি একটু বলেন শামা ওবায়দ। এটা আনমিউট করতে হবে আপা। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যেই সময়টা পার করছি, সেই সময়টা বাংলাদেশের মানুষ কখনো অবলোকন করে নাই, চোখে দেখে নাই। এই বাস্তবতায় কালকে বাজেট দেওয়া হচ্ছে। আমাদের দল পরিষ্কারভাবে বলেছে যে 3 বছর মেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে, ওইটা মাথায় রেখে এই বাজেটটা দেওয়া উচিত। এই বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটা গৌণ ধরে মানুষের জীবন রক্ষা এবং জীবিকার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অবশ্যই যেটা পূর্ববর্তী 2জন বক্তা অলরেডি বলেছেন, স্বাস্থ্য খাত। এখন আমার এখানে কয়েকটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আমরা কেন লকডাউন বলি আমরা জানি না। আমরা নিজেরাও লকডাউন শব্দটা ইউজ করি, আপনারাও করেন, কিন্তু সরকারের নথিপত্র কাগজে কোথাও লকডাউন শব্দটা নাই। সাধারণ ছুটি দিয়ে এই গত 4 মাস যে নাটক করছে সরকার, এই নাটকে কিন্তু আমরা দেখছি যে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি হচ্ছে। এখন যখনই আমরা এই লকডাউনের কথা বলি, সংক্রমণের কথা বলি, টেস্টিং এর কথা বলি, তখনই সরকার একটা ডিফেন্সিভ জায়গায় চলে যায় এবং তখন ওনারা আমেরিকা, লন্ডনের সাথে তুলনা করা শুরু করে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যদি ভুটানের সাথে তুলনা করি, ভিয়েতনামের সাথে তুলনা করি, নিউজিল্যান্ডের সাথে তুলনা করি, ইভেন নিউজিল্যান্ড বাদ দেন, যারা মানে আমেরিকা, লন্ডনের চেয়ে যারা আরো কম ধনী যেসব রাষ্ট্রগুলো আছে, তারা কিন্তু আমরা দেখেছি যে অনেক শক্তভাবে, অনেক সঠিকভাবে, অনেক সুচারুভাবে লকডাউন কার্যকর করতে পেরেছে এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু অনেক উন্নত দেশের চেয়ে অনেক কম। তারপরেও কিন্তু তারা সফল হয়েছে, কারণ তাদের প্ল্যানিং ছিল। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস এই সরকার কালক্ষেপণ করেছে। এই 3 মাস স্কুল কলেজ খোলা ছিল, এই 3 মাস আমার সারা দেশ, সারা পৃথিবী থেকে এয়ারপোর্ট দিয়ে লোক ঢুকেছে, তাদের ঠিক মতো কোয়ারেন্টাইন করা হয়নি, তারা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এয়ারপোর্টে যে যন্ত্রগুলা দিয়ে টেস্ট করা হয়, সেই যন্ত্রগুলা প্রথম 2 মাস নষ্ট ছিল। এই বাস্তবতা আপনার মনে আছে, মার্চের 16 তারিখে প্রথম যখন বুয়েট এবং সারা দেশের স্টুডেন্ট এবং গার্জিয়ানরা আন্দোলন করা শুরু করলো, তখন সরকার বাধ্য হয়ে স্কুল কলেজ বন্ধ করেছে। সুতরাং আমরা কিন্তু অনেক সময় নষ্ট করেছি মার্চের আগে। আমি জানি হয়তো এখন এটা বলাটা কোনো লাভ নেই বলে, কিন্তু বলতে হবে, কারণ আমরা কিন্তু আরো সামনে কিন্তু আরো বিপদের দিকে আমরা আগাচ্ছি। আমাদের পিক কোথায় আমরা জানি না, আমরা কত লোক আরো মারা যাবে, কত লোক আরো সংক্রামিত হবে আমরা জানি না। সুতরাং আমাদের এই আগে আমরা কি ভুলগুলো করেছি সেগুলো কিন্তু আমাদের মাথায় রেখে সামনের দিকে এগোতে হবে। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে আপনি গণমুখী স্বাস্থ্য সেবার কথা বলেছেন। গণমুখী স্বাস্থ্য সেবা তখনই হবে, এই কালকের এই বাজেটের অর্থ তখনই হবে যখন এই আপনার স্বাস্থ্য খাত থেকে এবং অন্য সব খাত থেকে দুর্নীতি এবং চুরি বন্ধ হবে। আপনি গত এই অর্থ বছরে, এই যে অর্থ বছর চলছে, সেই অর্থ বছরে স্বাস্থ্য খাতে এই সরকার বাজেট ছিল 0.88%, 0.88%, যেটা বাজেটের অনলি 4.9%। আজকে এই 4.9% এর মধ্যেও গত 1 বছর তো হয়েছে, এবং কত বছরে যে এত চুরি ডাকাতি হয়েছে, দুর্নীতি হয়েছে। আপনি 5,000 টাকার 2,000 টাকা পিপিই 5,000 টাকায় কেনার প্রস্তাব, আপনার 500 টাকার গগলস 2,000 টাকায় কেনার প্রস্তাব, 5,000 টাকায় কেনার প্রস্তাব, এই যে জিনিসগুলো, 35 লাখ টাকার পর্দা, এই ঘটনাগুলো কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর ঘটেছে।
এই জন্য আমরা সাবমেরিন কিনি, আমরা অস্ত্র কিনি বিভিন্ন দেশ থেকে, আমি জানি না কেন কিনি, আমরা বিভিন্ন জায়গায় আমরা অপচয় করি, কিন্তু আমরা এই স্বাস্থ্য খাতে আমাদের ভেন্টিলেটর নাই, আমাদের আইসিইউ নাই। আমরা প্রধানমন্ত্রী যে ব্যক্তিগত চিকিৎসক ABM আব্দুল্লাহ, উনি গতকালকে বলেছেন যে আমরা দেশ ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে, কারণ একটা জেলাও আইসিইউ নাই, ভেন্টিলেটর নাই, অক্সিজেন নাই। অক্সিজেনের দাম, সিলিন্ডারের দাম বাড়ছে, ওষুধের দাম ইচ্ছা মতো বাড়ছে, এগুলো দেখার কেউ নাই। মানে কোন সরকারের লোকজনই কিন্তু সরকারের কথা শুনে না। সবাই ওনারা বলেন, সরকারের দলের লোকজন বলেন প্রধানমন্ত্রী বলে দিয়েছে, প্রধানমন্ত্রী তো বলে দেয়, কিন্তু প্রধানমন্ত্রীর নিচে যারা আছে একটা সিস্টেমও সব প্রত্যেকটা সংস্থা অকার্যকর, একটা সিস্টেমও কাজ করে না। আজকে প্রধানমন্ত্রীর কথা কিন্তু তার লোকজন শুনতেছে না। আজকে প্রধানমন্ত্রী কিন্তু আমি শুনেছি বলেছে যে কেন আমাদের বাংলাদেশের লোকজন হসপিটালে না যেতে পেয়ে মারা যাবে, কিন্তু তাই কিন্তু হচ্ছে। আজকে দুটো সমস্যা, একটা করোনা পজিটিভ রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এবং করোনা নেগেটিভ রোগীরা যারা অন্যান্য রোগাক্রান্ত তারা কিন্তু হসপিটালে জায়গা পাচ্ছে না। জি, অনেক আজকে কোনোভাবেই কিন্তু আজকে যদি আমি অসুস্থ হই বা আমার পরিবারের কেউ অসুস্থ হয়, আমরা ভয় থাকি যে আমরা কিন্তু কোনো চিকিৎসা পাবো না। এই বাস্তবতায় কিন্তু আজকে আমরা আছি। সুতরাং এটা মোকাবেলা করতে হলে প্রথমে দুর্নীতি বন্ধ করতে। আপনি জিডিপির অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। 40% বলেছে, আসবো আপনার কাছে, আবার আসবো যদি চুরি না বন্ধ করেন। আবার আসবো। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য টিটু ভাই, আপনি যদি বলেন। আমরা এই অনুষ্ঠানের মধ্যে আসলে দুঃখ প্রকাশ করছি, আপনার বাবা যিনি একজন সংসদ সদস্য ছিলেন, খুবই প্রবীণ রাজনীতিবিদ, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই আজকে আপনার সঙ্গে দেখা হলো তা আপনার বাবার মৃত্যুর পরে, তো সে সমবেদনা জানিয়ে আসলে আপনি যদি একটু শুরু করেন যে এই বাজেট, অর্থনীতি, স্বাস্থ্য সেবা সব মিলিয়ে কেমন হচ্ছে, বাজেটে আমরা কেমন রিফ্লেকশনটা দেখতে চাই আসলে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি এই বিশ্বব্যাপী করোনা মহামারীতে বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রায় 1000-এর উপরে আজকে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আপনি সহ যারা গত 24শে মে আমার বাবা আলহাজ মুকুল হোসেন সাহেব মারা যাওয়ার পরে সমবেদনা জানিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই দুঃসময়ে দোয়া করেছেন এবং আমাদের পাশে আছেন। এবং আমরাও চেষ্টা করছি যে এই বৈশ্বিক মহামারীতে এখনো যারা অসুস্থ আছে, যারা অসুস্থদের সেবা দিয়ে যাচ্ছে, তারা প্রত্যেকেই একজন বীর হিসাবে, একজন মুক্তিযোদ্ধার মতো সম্মান হিসাবে তারা এখন মাঠে কাজ করছে। তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যে আমাদের এই লড়াই হয়তো আরো কয়েক মাস করে যেতে হবে, এবং আমরা আশা করি যে সাহসী বাঙালি জাতি আমরা ইনশাআল্লাহ এই দুর্যোগেরও মোকাবেলা আমরা সাহসিকতার সাথে করব। বিশ্ব, শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব কিন্তু করোনার কাছে পর্যদুস্ত, এবং বিভিন্ন দেশের উদাহরণ ওনারা দিলেন। অবশ্যই কিছু দেশ ভালো করেছে, এবং যাদের প্রতি আমাদের প্রত্যাশা ছিল, মানে সবচেয়ে শক্তিশালী দেশ USA, UK, জার্মানি থেকে আরম্ভ করে ইউরোপিয়ান দেশগুলি, তারা কিন্তু ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমরাও এখন একটা পিকের দিকে যাচ্ছি। আমাদের টার্নিংটা আসলেই খুবই খারাপ, এবং একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের একটা মহামারীর জন্য কোনো দেশই, বিশ্বের কোনো দেশ প্রস্তুত না। এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদেরও প্রস্তুতি একেবারে শতভাগ ছিল, যে আমরা সাহসিকতার সাথে সব করতে পেরেছি তা আমি বলবো না, বলার কোনো সুযোগও নাই। তবে আমি যেটা আশ্বস্ত করতে চাই যে কথাগুলি সকলের, দেখেন আমরা করোনাকে নিয়ে আমরা সচেতন হব, কিন্তু এটাকে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই। আমি আমার পারিবারিক অভিজ্ঞতা থেকেই বলছি যে আমরা কিন্তু সাহসিকতার সাথে এটা মোকাবেলা করতে হবে। বিশেষ করে আমার অঞ্চলে আমি একটু উদাহরণ দিই, অনেকে হয়তো বিরক্ত হবেন, বিশেষ করে শামা ওবায়দের বারবার আমি আমার এলাকার, বিকজ অভিজ্ঞতাটা আমার এলাকার এই 25শে মার্চ থেকে লকডাউন হওয়ার পরে আমার এলাকার অর্ধেকের বেশি পরিবারকে, প্রায় 50,000 পরিবারকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি, তারা বাসায় থাকতে পারে। আমাদের দুটো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেইখানে আমার প্রায় 50 জনের উপরে কোভিড পজিটিভ রোগী আছে, এবং এর মধ্যে প্রায় 12 জন রোগী অলরেডি কোভিড থেকে পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে। আমার ঢাকার, মানে আমার এলাকার বাইরে পাঠাতে হয় নাই, আমরা তাদেরকে কোয়ারেন্টাইনে রেখে আমরা তাদেরকে ওষুধ দিয়ে সুস্থ করেছি। এবং আমার এলাকায় এই 50টা একটাও কিন্তু সামাজিক সংক্রমণ না, একমাত্র আমার 3জন পুলিশ সদস্য এবং আমার উপজেলার নাম জানি কি, আমাদের যে এসি ল্যান্ড,
সে জি। আক্রান্ত হয়েছে এবং তার ওয়াইফ আক্রান্ত হয়েছে, এরা হলো সামাজিক, বাট বাকিরা বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে যতই আমরা সমালোচনা করি, আমাদের প্রত্যেকটা উপজেলায় কিন্তু 50 বেডের সাথে আমরা 10টা করে বেড আইসোলেশন সেন্টার করেছি। আমার এলাকা কিন্তু আমার বেড গুলো এখনো খালি আছে। জি। আমরা জেলাতে প্রায় 50টা আইসোলেশন জোন রেখেছি আমাদের টাঙ্গাইলে, এবং আরো প্রায় 200 বেডের মতো আমরা ব্যবস্থা রেখেছি। ইভেন আমার উপজেলা পর্যায়ে, আমি একেবারে আজকে অন রেকর্ডে বলছি, আমরা উপজেলা পর্যায়ে সবার আগে আমি যে জিনিসটা খেয়াল করেছি যে আমার হসপিটালে অক্সিজেন আছে নাকি। আমার নাগরপুর এবং দেলদুয়ারে অক্সিজেন সিলিন্ডার আছে, আমরা তাদেরকে সহযোগিতা দিতে পারবো। টিটু ভাই, আমরা দেখতে পাচ্ছি এখন অক্সিজেনের দাম যে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হচ্ছে, এক ধরনের না, সিন্ডিকেট, এটা নিয়ে অনেকগুলো শুনেন, রিপোর্ট দেখলাম। এখানে আমি সরকারের আপনাকে কিছু করবার আছে কিনা? অবশ্যই সরকারের জি। করবার আছে, দাম নির্ধারণ করে দেওয়া আছে। শুনেন, যে কোনো সময় কিছু সুযোগ সন্ধানী লোক থাকবে, এক্স্যাক্টলি। বাট জি। দে আর নট দ্য ম্যাক্সিমাম। এখনো ন্যায্য মূল্যে বিভিন্ন যারা অরিজিনাল সাপ্লায়ার আছে তারা ওই দামেই বিক্রি করছে। অসাধু কিছু ব্যবসায়ী তারা এটার সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে। আমি মনে করি প্রশাসন এটা কঠোর হস্তে দমন করবে। আপনি জানলে অবাক হবেন জি। যে বিশ্বের যে কয়টা দেশে রেমডিসিভির নামে একটা ওষুধ, জেনারিক ওষুধ, আমাদের 6টা কোম্পানির মধ্যে বেক্সিমকো, ইনসেপ্টা সহ প্রায় 3টা কোম্পানি শুরু করেছে, এবং আমি গত 3 দিন আগে বাংলাদেশ থেকে এই ওষুধ সংগ্রহ করে আমি ভারতে পাঠিয়েছি। আমার বলার উদ্দেশ্য যে আমাদের হয়তো সার্বিক ব্যবস্থাপনা একেবারে 100% সঠিক না, কিন্তু আমাদের যে একেবারে প্রস্তুতি নাই, মানুষ যে জি। একেবারে বিনা চিকিৎসায় মারা যাবে এইরকম কিন্তু কোনো সুযোগ নাই। আমাদের বাংলাদেশের এই যে প্রেক্ষাপট, হ্যাঁ, ওনারা কয়েকটা উদাহরণ দিয়েছে, আমি সাউথ ইস্ট এশিয়ার একটা উদাহরণ দিই। তাদের কিছু প্রস্তুতি ছিল। কিছুদিন আগে আপনি জানেন যে সাউথ ইস্ট এশিয়ায় সোয়াইন ফ্লু, ওদের ফ্লু সেন্টার আছে, ওদের প্রত্যেকটা আমাদের যেমন উপজেলা লেভেলে ওদের ফ্লু সেন্টার আছে। হ্যাঁ, আমাদের এখনো ফ্লু সেন্টার গুলি করতে হবে এবং এটাকে ট্রেন আপ করে শক্তিশালী করতে হবে। তো আমরা একেবারে যে জি। হতোদ্যম তা না, আমরা চেষ্টা করছি, যুদ্ধ করছি, এবং আমাদের অনেক ব্যবস্থা ধন্যবাদ আপনাকে। আবারও আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে জাতীয় পার্টির মাননীয় সংসদ সদস্য ফখরুল ইমাম আছেন। আপনি যদি একটু বলেন, একটু আনমিউট করতে হবে। ইমাম ভাই যদি একটু বলেন যে আপনারটা আনমিউট করতে হবে। জি, এখন বলুন। শোনা যাচ্ছে, ধন্যবাদ বলুন। আপনাকে। হ্যাঁ। এখন কথা হলো যে বাংলাদেশ তো খুব ভয়াবহ সময় অতিক্রম করছে। এখন এই জি, ভাইরাস আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ। যেটা আপনার কোভিড ফখরুল ভাই, 19, আপনার টিভির দিকে তাকানোর দরকার নাই। টিভিটা মিউট করে দিয়ে আপনি আমাদের দিকে তাকিয়ে কথা বলুন। জি, প্লিজ। হ্যাঁ, ওই করে তাকানোর দরকার নেই আপনার। হ্যাঁ, please। সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছি আমরা না। শুনতে পাচ্ছি। আপনি বলে যান আমাদের দিকে তাকিয়ে। হ্যাঁ। এই আপনি কোভিড আপনি 19 আপনার যেভাবে টেলিভিশনটা বন্ধ করতে হবে। আপনার টেলিভিশনটা বন্ধ করতে হবে। সারা বিশ্বে আপনার টেলিভিশনটা বন্ধ করতে হবে, এই টেলিফোনটা কিংবা মিউট করতে হবে। বন্ধ অথবা মিউট করতে হবে। জি, বলুন। যেভাবে অ্যাটাক করেছে কোভিড 19 সারা পৃথিবীতে, এর থেকে বাংলাদেশেও বাদ যায়নি। তোমারটা জি, আমরা শুনতে পাচ্ছি। ফখরুল ভাই, আপনি বলুন। সারা পৃথিবীতে এটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন আমার কথা হলো যে বাংলাদেশে যেভাবে এটা এসছে এবং যেভাবে এটা ম্যানেজ করেছে, আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি, কিন্তু এর কোনো আপনার 100% কোনো ফর্মুলা আমাদের জানা ছিল না, এখনো জানা নেই। যেমন কালকেও বিশ্ব সংস্থা বলেছে যে সংক্রমণটা যেভাবে হতো সেটা থেকে তারা সরে এসছে। তারা বলছে যে নীরবে, আমরা যেটাকে বলি যে যার ভিতরে এই সংক্রমণটা আছে সে যদি প্রকাশ না পায় তাহলে খুব মুশকিল, এবং তার থেকে সংক্রমণটা আরো বাড়ে। কিন্তু উপসর্গবিহীন যে রোগী আমরা বলছি, অ্যাসিম্পটোমেটিক। কালকে বলেছে আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা ঠিক না, এই 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 স্ট্যাটিস্টিক্স এর কাছে ঠিক না। যার সংক্রমিত হয়েছে এমন ব্যক্তি যার শরীরে কোনো রকম প্রবলেমস নাই, সে সংক্রমণ অতটা করে না। এটা কালকের কথা। সুতরাং প্রত্যেক দিনই নতুন নতুন আপনার এই সম্বন্ধে আমরা শুনতে পাচ্ছি। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইখানে যে পৃথিবীর সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে আমাদের একটা রেকর্ড আমরা ঠিক পাই, যে মৃত্যুর রেকর্ডটা। অন্য রেকর্ড গুলা হয়তো আমাদের প্রবলেমস আছে, আমরা অতটা করতে পারি নাই, কিন্তু প্রত্যেকদিন যে মারা যায় এই রেকর্ডটা আমাদের কাছে আছে। এখনো আজকেও 37 জন, কালকে 42 জন,
তারপরে ছিল 45 জন। কিন্তু এই রেকর্ডটাতে আমি যেটা মনে করি যে এখানে এই যে মারাগুলো যাচ্ছে, আমি ওই হাজী মকবুল সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাচ্ছি, ওনার ছেলে আছেন এখানে। আমার একটা কোশ্চেন থাকলো যে যারা আইসিইউতে যায়, হুম। যারা ভেন্টিলেশনে যায়, তাদের কত পার্সেন্ট রিটার্ন? এটা কিন্তু এখনো আমরা পাই নাই এই জিনিসটা। এবং এখানে আমাদের কতগুলো আপনার এক্সপার্ট হ্যান্ড আছে, এবং এই হ্যান্ড তারা আসলেও এটাকে ক্যাপেবল কিনা এই হ্যান্ডলিং করার জন্য। আর তারপরে রয়ে গেল বাজেট। টাকা ছাড়া দেখেন কিছুই হয় না। এখন স্বাস্থ্য খাতে বাজেট এবছর ছিল 23,000 কোটি টাকা। 23,000 কোটি টাকা ছিল, এটার থেকে বাড়িয়ে আরো কিছু দিয়ে ওরা 29,000 কোটি টাকা। তার মানে জিডিপি গ্রোথের 1.5% ছিল, 1.05। কিন্তু হু এর রিকমেন্ডেশন এবং আমাদের যে ন্যাশনাল পলিসি আছে 2011 সালে, তাতে আমরা কমিট করেছিলাম যে জিডিপির অন্তত 5%। তার মানে জিডিপি 5% নেই। আমাদের জিডিপি কত? আমাদের জিডিপি তো হচ্ছে 28 লক্ষ 85,85,85,000 লক্ষ টাকা হলো আমাদের জিডিপি। এর 5% করতে গেলে প্রায় 1,40,000 কোটি টাকার মতো আসে। সেইখানে আমরা 23,000 কোটি টাকা দিয়ে সেইটা কি একটা বোধোদয় আমাদের হবে কিনা, বোধোদয় হবে কিনা কালকের বাজেট কিংবা পরবর্তী 3 বছরের বাজেটে, যে আমাদের এই করোনা কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা নাজুক আসলে। এবং যারা যেতেন বিত্তবানরা দেশের বাইরে, সেখানে যাওয়ার কোনো ভালো উপায় নেই, কারণ করোনা ধরেন লন্ডনে, ভারতে, সিঙ্গাপুরে সব জায়গায় কিন্তু চলে গেছে। সো পালানোর কিন্তু খুব ভালো জায়গা নেই। আমাদেরকে ঠিক করতে হবে, সেই বোধোদয় হবে কিনা আসলে। তো এই প্রশ্নের উত্তরটা আপনাদের সকলের কাছে আমাদের প্রশ্নটা রইলো, আমরা উত্তরটি খুঁজবো বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর বিশেষ গোল টেবিল। আমরা কথা বলছিলাম বাজেটে রাজনৈতিক অর্থনীতি নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, একটু পরে আমরা ফিরে আসছি। প্রিয় দর্শক, RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম বাজেটে রাজনীতি বনাম রাজনীতির বাজেট নিয়ে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা আলোচনায় ফিরবো। আমার সামনে কতগুলো তথ্য আছে, যেখানে সিপিডি থেকে বলা হয়েছে যে অর্থনীতির আকার অনুসারে উন্নয়ন কর্মকাণ্ড বিবেচনায় স্বাস্থ্য খাতের বরাদ্দ খুবই কম বাংলাদেশে। এটা কিভাবে বাড়ানো যায়, এবং 3 মাসে করোনা মোকাবেলায় আমাদের যে নাজুক অবস্থা, যে ব্যর্থতা, এটাকে সামনে নিয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে স্পষ্ট বক্তব্য সিপিডি আশা করছে। এবং বলা হচ্ছে বাজেট বরাদ্দর ক্ষেত্রে এক ধরনের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা থাকা দরকার, যেন অন্য কোনো খাত থেকে এনে স্বাস্থ্য খাতে যেন বরাদ্দ দেওয়া যায়, কারণ এই স্বাস্থ্য খাতের করোনাকালীন সময়ে অভিজ্ঞতা আমাদের আসলে হয়েছে। এই প্রেক্ষাপটে যদি জোনায়েদ সাকি একটু আলোচনা বিস্তার করেন, সিপিডি যে বক্তব্যগুলো দিয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন, যে আমরা দেখেছি করোনা মোকাবেলায় সেই সমস্ত দেশগুলোই ভালো করেছে, কিংবা করোনাকে প্রায় এখন নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পেরেছে, যারা এটাকে সিরিয়াসলি নিয়ে আগাম সতর্কতাগুলো গ্রহণ করেছে এবং সেটাকে যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করেছে। এক্ষেত্রে আমরা দেখেছি যে অত্যন্ত ধনী দেশ, প্রযুক্তি এবং সমস্ত দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আগাম সতর্কতা গুলো নেয়নি এবং প্রথম দিকে এই জিনিসকে পাত্তাই দেয়নি। তার ফলাফল হচ্ছে তারা এটাকে যথাযথভাবে মোকাবেলা করতে পারেনি। কিন্তু আবার তুলনামূলকভাবে কম ধনী কিংবা সক্ষমতার দেশ নিউজিল্যান্ড কিন্তু অনেক ভালোভাবে পেরেছে, কিংবা আরো কম সক্ষমতার দেশ ভিয়েতনাম, কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কেরালা রাজ্য অনেক ভালোভাবে, কিন্তু ভারতেরই এক রাজ্যের তুলনায় আরেক রাজ্য কিন্তু এই কেরালা কিন্তু অনেক সফলতার সাথে কাজটা করছে। এটা নির্ভর করে যে ওইটা কতটা সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং সেখানে জনস্বাস্থ্যের অবস্থাটা কতটা আগে থেকেই ভালো অবস্থায় আছে। আমাদের দেশে আমরা শুরু থেকে আমরা জানি যে আমাদের জনস্বাস্থ্যের অবস্থা খুব খারাপ। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার নানান দুর্নীতি, অব্যবস্থাপনা এবং প্রাইভেট নির্ভরতা, এগুলো আমরা সবই জানি। সেখানে কিন্তু আমরা শুরু থেকে দাবি করেছিলাম যে আমাদের দরকার হচ্ছে, যেহেতু এটা বিদেশ থেকে আসছে, কাজে আমাদের প্রথমে যেটা স্ক্রিনিং কিছুক্ষণ আগে যেটা বলা হলো, সেখানে আমরা ব্যর্থ হলাম। আমরা তারপরে বললাম যে দ্রুত আমাদের এই লকডাউনে যাওয়া দরকার, কিন্তু আমাদের দেখলাম যে সাধারণ ছুটির নামে একটা লকডাউনটা সেভাবে যাওয়া হলো না এবং সাধারণ ছুটিটাও কার্যকর হলো না। কারণ হচ্ছে ব্যাপকভাবে
মানুষের খাদ্য সেই ব্যাপারগুলো জানি। কালকে যখন বাজেট, আপনাদের গণসম্মতি আন্দোলন থেকে আপনারা কি দাবি তুলছেন, এই বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ এবং স্বাস্থ্য ব্যাপারটা কিভাবে দেখতে চান আপনারা, সেইটা যদি বলেন। আসলে বাকি আলোচনা হয়েছে আমাদের। জি, আমি বলছি যে এই যে আমরা পারলাম না এখন এই এক্স্যাক্টলি, এই অভিজ্ঞতা থেকে কিভাবে সামনে তাকাবো আমরা, কি হওয়া এখন উচিত? আমাদের যেভাবে একটা ক্রমাগতভাবে বাড়ছে, তাতে আমাদের কিন্তু স্বাস্থ্য খাতের মধ্যে প্রধান গুরুত্বের জায়গাটা দেওয়া দরকার, এবং সেজন্য আমি বললাম যে বাজেটের ন্যূনতম 20% আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ করা দরকার। এটা অনেক কম আমাদের প্রয়োজনের তুলনায়। এতে হয়তো 1,12,000 কোটি টাকা আসে, কিন্তু এইটা আমাদের 3 বছর মেয়াদি 20% থেকে বাড়িয়ে 25% পর্যন্ত নেওয়া দরকার, যাতে করে আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ারের দিকে যেতে পারি। আর এই মুহূর্তের বাস্তবতা হিসেবে আমাদের আগামী 15 দিনের মধ্যে আমাদের একদিকে যেমন একটা কার্যকর মানে নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নেওয়া দরকার, অন্যদিকে হচ্ছে এই যে টেস্টিং, কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এবং হাসপাতাল, ফিল্ড হাসপাতাল তৈরি করা। এখন ধরুন উপজেলা পর্যায়ে হয়তো ওইভাবে এখনো পর্যন্ত সংক্রমণটা যাকে বলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, টেস্টিং হয়নি ফলে আমরা জানিও না। কিন্তু ঢাকা শহরে যে এটা লক্ষ লক্ষ ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু বিভিন্ন সংবাদ ইকোনমিস্ট বলেছে প্রায় 7.5 লাখ ঢাকা শহরের সংক্রমণ হয়তো ছড়িয়েছে। আমি যেহেতু আমরা জানি না, ফলে কোনো সংখ্যার দিকে আমরা যেতে পারছি না, কিন্তু এই সংখ্যা ব্যাপকভাবে আছে। টেস্টিং না হলে যে সমস্যাটা হচ্ছে যে তারা যে যারা টেস্ট হচ্ছেন না, যারা জানেন না যে তারা করোনা পজিটিভ কিনা, তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছেন। এক, দুই হচ্ছে যে টেস্টিং যেহেতু বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, আমার যদি করোনা নাও হয়, আমাকে হাসপাতালে চিকিৎসা নিতে যেতে হলে অন্য রোগের কারণে আমাকে করোনা টেস্টিং করতে হচ্ছে। কাজে এখানে করোনা টেস্টিং এর ব্যাপক যদি আমরা আয়োজন করতে না পারি, তাহলে কিন্তু আমরা মানুষকে করোনা না হয়েও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। কাজে এইরকম পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য খাতে অবিলম্বে উদ্যোগ নেওয়া দরকার। আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে দেখছি যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানো হয়নি। ফিল্ড হাসপাতাল তৈরি করার ক্ষেত্রে সামরিক বাহিনী যেভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারতো, তাদের সেই ট্রেনিং আছে, তাদের সেই দুর্যোগ মোকাবেলা ট্রেনিং আছে। সুতরাং সেই জায়গাগুলোতে যেভাবে তাদেরকে কাজে লাগানো দরকার ছিল, আমরা দেখছি আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কাজে লাগানো হচ্ছে না। কাজে এইটা আমরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, সরকারি বেসরকারি রাজনৈতিক সামাজিক সমস্ত সংগঠনগুলোকে কাজে লাগানোর দাবি আমরা তুলেছিলাম, সেটা করা হয়নি। তো আমরা যেটা বলবো যে বাজেটের মধ্যে এখন যেহেতু ইনভেস্টমেন্ট কম, যেহেতু কনজাম্পশন কম, ভোগ কমে যাচ্ছে, যেহেতু আমাদের এক্সপোর্ট কমে যাবে, রেমিটেন্স কমে যাবে, কাজে সরকারি এক্সপেন্ডিচার বাড়িয়ে কিন্তু আমাদেরকে এই সময়ের অর্থনীতিকে সচল রাখতে হবে এবং বিশেষভাবে স্বাস্থ্য পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হবে। জীবনকে বাঁচানোটা হচ্ছে প্রধান। ধন্যবাদ আপনাকে। জীবনকে আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। জীবন এবং জীবিকার যে একটা তর্ক তোলা হয়েছে, আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা আড়াল করার জন্য ব্যবহৃত হচ্ছে। জীবিকা যখন মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন জীবিকাকে মানে সরকারের দায়িত্ব নিতে হয় এবং সেই জীবিকা এবং জীবন উভয় বাঁচানোর জন্য। না, অর্থনীতিবিদরা বলছেন যে এটা আসলে বায়োনারি অপোজিশন না, এই দুটোকে সমন্বয় করে কাজ করা সম্ভব, এবং কতটা ক্রিয়েটিভ হইতে আমরা বাজেট দিব এবং সমস্যাগুলোকে বাস্তবায়ন করব, সেই সরকারের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে কিভাবে জীবন এবং জীবিকা। সেক্ষেত্রে অন্য যদি একটু বলেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ, তিনি কতগুলো অবজারভেশন দিয়েছেন যে ব্যাংক ঋণ নির্ভর কোনো বাজেট করা যাবে না, এবং করোনা ভাইরাসের কারণে যে প্রণোদনা প্যাকেজ পুরোটাই ব্যাংক নির্ভর হয়েছে, কাজে ব্যাংকগুলোকে দিয়ে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করা খুব কঠিন হবে। এবং তিনি বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের তদারকি যদি না বাড়ায়, তাহলে ব্যাংক ঋণগুলো কিন্তু বড় একটা ডিফল্ট তৈরি করবে। আরেকটা বলেছেন যে ব্যাংক ঋণের ব্যাপারে যাচাই বাছাই করে যদি না দেওয়া হয়, অনেক রাজনৈতিক বিবেচনা দেওয়া হলে এই টাকাগুলো কিন্তু কখনোই আর ফেরত পাওয়া যাবে না এবং ভুল লোকের হাতে টাকাগুলো চলে যাবে, এটা রাষ্ট্রীয় অর্থের এক ধরনের অপচয় হবে আসলে। এবং বলা হচ্ছে এই সময় কর না বাড়িয়ে কর কমানো যায় কিনা, সেই প্রস্তাব তিনি দিয়েছেন। আমরা করোনা বন্ড ছাড়া যায় কিনা, যে সরকার ব্যাংক থেকে টাকা না নিয়ে এটা করোনা বন্ড নামে একটা বন্ড বাজারে ছাড়তে পারে কিনা, এবং টাকার ব্যবহার যথাযথভাবে নিশ্চিত করতে হবে, এইগুলো প্রস্তাব তিনি দিয়েছেন। শামা উবাই যদি বলেন, টিটু ভাইয়ের কাছে এই প্রশ্নগুলো নিয়ে আমি ফিরবো, যে সালাউদ্দিন সাহেবের বক্তব্যগুলো আমরা কিভাবে দেখবো। শামা উবাই। বর্তমান বাস্তবতায় সালাউদ্দিন সাহেব যে পরামর্শগুলো দিয়েছেন ওটা অবশ্যই প্র্যাকটিক্যাল, এবং আমি মনে করি যে আমাদের অর্থনীতি কিন্তু করোনা শুরু হওয়ার আগেই অনেক খারাপ অবস্থায় ছিল। আমাদের ব্যাংকিং সেক্টর অত্যন্ত ভঙ্গুর অবস্থায় ছিল এবং আছে। তো সেইগুলো যদি, সেইটা তো অলরেডি আমরা ফেস করছি, তার উপরে আবার করোনার কারণে। এক সেকেন্ড আপনাকে একটু থামাতে হচ্ছে, একজন দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি উত্থাপন করেন। কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম পরিচয় গোপন রেখে আমি একটু করতে যাচ্ছিলাম, নিশ্চয়ই কোশ্চেন করতে যাচ্ছিলাম।
নিশ্চয়ই। কোশ্চেনটা করার আগে একটু এখানে যারা আছে তাদেরকে একটা জিনিস একটু শেয়ার করতে যাচ্ছিলাম। যেটা হচ্ছে যে একজন বক্তা একটু আগে বলল যে WHO থেকে কালকে ইয়ে করেছিল যে অ্যাসিমটোম্যাটিক যারা তারা নাকি যে ট্রান্সমিট করে সেটা নাকি ভেরি রেয়ার। এটা ছিল গতকালকের ইনফরমেশন, কিন্তু আজকেই কিন্তু তারা সেটাকে ঠিক করে আবার বলল যে তারা আসলে এইভাবে জিনিসটা বলতে চায় নাই, অ্যাসিমটোম্যাটিক যারা তাদের মাধ্যমেও কিন্তু ট্রান্সমিট হয়। তো এখানে যারা আছে আমি বলবো যে আপনারা একটু ইনফরমেশন গুলোর ব্যাপারে আপডেটেড থাকবেন। হ্যাঁ, আপডেটেড ছাড়া ইনফরমেশন এখানে শেয়ার করবেন না। আর যেটা হচ্ছে যে এখানে আমরা যখনই সরকারের পক্ষ থেকে জুন জুলাই মাস আসলে পরে আমাদের হঠাৎ করে একটা আসে যে কি হবে বা বাজেটে, হ্যাঁ, কিন্তু গত বছরে মানে কি খরচ হলো এগুলার ব্যাপারে কিন্তু পাবলিকদের সাথে কোনো ইনফরমেশন শেয়ার করা হয় না। প্লাস এখনো পর্যন্ত এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, একদম ফিল্ড লেভেল থেকে ইনফরমেশন শেয়ার করার মতো, ওপিনিয়ন শেয়ার করার মতো কোনো প্ল্যাটফর্ম আমরা দেখতেছি না। যে আপনাকে একটু ধরেই নিতে হবে যে কারো কাছে কোনো স্মার্টফোন নাই বা হয়তো ইন্টারনেটের অভাব আছে। তো এইগুলাকে মাথায় রেখে আমার কথা হচ্ছে যে কিভাবে সরকার ফিল্ড লেভেল থেকে ইনফরমেশন নিয়ে হেলথ কেয়ার সেক্টরকে আরো বেশি ইমপ্রুভ করতে পারে, এই ব্যাপারে কোনো উদ্যোগ কি জি, রাখবে কি রাখবে না। অনেক কারণ ধন্যবাদ এখনো যদি না আপনাকে, রাখে, যদি নাম ওনারা পরিচয় যদি না করে প্রত্যেক প্রশ্নতম বছরই মন্তব্য ওনাদের বলেছেন। শামাউবাই যদি একটু বলেন, তার মূল বক্তব্য হচ্ছে মানে তথ্যের ব্যাপারে এক ধরনের যথার্থ হতে হবে, এটাকে স্বচ্ছ হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, তা তো অথেন্টিক হতে অবশ্যই, হবে তা তো এবং অবশ্যই। মাঠ পর্যায়ে থেকে সত্যিকারের তথ্যটা তাকে আনতে হবে, তারপর জনগণকে শেয়ার করতে হবে। এইটি তিনি অবশ্যই, বলেছেন। শামাউবাই, মানে এই যিনি ফোন করেছেন উনি অত্যন্ত সঠিক কথা বলেছেন। মানে সরকারি এবং তথ্যের হ্যাঁ, বিশ্বাসযোগ্যতার ঘাটতি আছে, এরকম অনেকেই বলছেন আসলে। না না, তা তো অবশ্যই। এইটা তো প্রথম কথা হচ্ছে এত ইনফরমেশন এখন ফ্লো করছে সারা পৃথিবীতে। এখন সোশ্যাল মিডিয়াতে, নিউজ মিডিয়াতে অনেক ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন গুলা কোনটা সঠিক কোনটা সঠিক না, যেমন হুর কথা বললো সেটা সঠিক। আমি আজকে দেখেছি ওরা আবার এটা ওদের বক্তব্যটাকে একটা আরেকটা স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে আমাদের এই আগামীকালকে যে বাজেট হবে সেই বাজেটটা তখনই অর্থবহ হবে যখন এটা বর্তমান পরিস্থিতি, এই ইমার্জেন্সিটাকে সম্পূর্ণভাবে 100% সাকসেসফুলি মোকাবেলা করতে পারবে। আমাদের কয়েকটা সমস্যা, আমরা বিএনপি পরিষ্কার করে বলেছে কৃষি উৎপাদন বৃদ্ধি, সহজ শর্তে ব্যাপকভাবে কৃষি, পোল্ট্রি, লাইভস্টক খাতে সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। তারপরে আমাদের হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান করতে হবে, যেটা ইতিমধ্যে আমরা আমাদের প্রণোদনা প্যাকেজে আমরা এটা বলেছিলাম। আমাদের বিদেশ ফেরত যে প্রবাসী ভাইরা আছে, অলরেডি মার্চ মাসে 12% আমাদের আয় কমেছে, প্রবাসী আয় কমেছে। এই প্রবাসী ভাইরা যারা ফেরত আসছে তাদের চাকরি থাকবে না, তারা বেকার হয়ে যাবে। এদেরকে খুবই মানে নামমাত্র সুদে ক্যাপিটাল এইড সহ প্রশাসনিক যত সাপোর্ট দেওয়া যায় সেটা আমাদের নামমাত্র সুদে তাদেরকে সাপোর্ট দিতে হবে, যাতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। চলতি অর্থ বছরে আমাদের যেই রপ্তানি কমেছে অলমোস্ট 6%, অলরেডি কমে গেছে। আমাদের এটা তো এগুলো জানার জন্য অর্থনীতিবিদ হতে হয় না। আমরা বুঝতেই পারছি বেকারত্ব বাড়বে, আমরা বুঝতেই পারছি যে আমাদের গরিবের সংখ্যা আরো বাড়বে, আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যেই অবহেলার মধ্যে আছে সেই পরিমাণটা আরো বেড়ে যাবে। এইটার জন্য আমাদের বিএনপির একেবারে যেটা স্ট্রেট ফরওয়ার্ড যেটা বলেছে, আর গতকালকে আমরা যেটা বলেছি যে 3 বছর মেয়াদী একটা পুনরুদ্ধার পরিকল্পনা করতে হবে, মধ্য মেয়াদী একটা পরিকল্পনা করতে হবে, এবং এই যে আভ্যন্তরীণ চাহিদা বাড়াতে হবে। আভ্যন্তরীণ চাহিদা বাড়ালে আমাদের যে জনগোষ্ঠী যারা এই বেকারত্বের শিকার হবে, নতুন যারা বেকারত্বের শিকার হবে তারা কর্মসংস্থান পাবে। তো সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে এই বাজেটটা দিলে ভালো হবে। কিন্তু এই সবকিছুর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি এই বাজেটটি কোনো অর্থ রাখবে না, অর্থবহ হবে না যদি সিস্টেম কাজ না করে, এবং প্রত্যেকটা সিস্টেম 100% ফেল করেছে। আমি আবারও বলছি, বাজেট প্রণয়ন করলেই হবে না। প্রধানমন্ত্রী কিন্তু অনেক প্রণোদনা দিয়ে ফেলেছেন, এটা কিন্তু এখনো ডিসপার্স হয় নাই।
5,000 কোটি টাকা যে গার্মেন্টস যে প্রণোদনা দেওয়া হয়েছিল সেইটাই কিন্তু মানে পুরোপুরি এখনো সেই খাতে খরচ হয়নি। অন্য প্রণোদনাগুলো কিন্তু এখনো, যেহেতু এই যে সালেউদ্দিন সাহেবের বক্তব্যে যদি আমি ফেরত আসি, এগুলো কিন্তু সবই ব্যাংক ঋণ নির্ভর। সেই কারণে কিন্তু এগুলো যেহেতু একটা ব্যাংকের মাধ্যমে আসতে হবে, এখানে বাংলাদেশ ব্যাংক ইনভলভ আছে, বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক ব্যারিয়ার তৈরি করছে এইসব প্রণোদনাগুলা মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে। সেই জিনিসগুলো কিন্তু সহজ করতে হবে। এই কারণে কিন্তু যেহেতু ব্যাংক ঋণ নির্ভর, কোন প্রণোদনাই কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে না। শুধুমাত্র ঈদের আগে ওনারা যে 2,500 টাকা করে দিয়েছিল সেটারও অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই টাকাটা গেছে। এবং ত্রাণের মধ্যেও অনেক বিতর্ক আছে, চুরি হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে চাল পাওয়া গেছে। এইসব বিতর্কের মধ্যে আমার কথা হলো, স্বাস্থ্য খাতে যে অপরিসীম দুর্নীতি, এই দুর্নীতি বন্ধ না করলে, চুরি বন্ধ না করলে বাজেট স্বাস্থ্য খাতে দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে। আরেকজন দর্শক আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ধানমন্ডি থেকে বলছি। বলুন। তো আমি সামান্য একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার এই করোনা আসার পরে সরকারের বা রাষ্ট্রীয় যে স্বাস্থ্য ব্যবস্থায় যে পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, সেখানে প্রথমেই ডাক্তারদের জন্য যেসব মালামাল আনা হয়েছে তাতে দুর্নীতি হয়েছে, এবং তাদেরকে ঠিক মতন যেসব অ্যাপারেটাস দরকার সেগুলি না দিয়েই তাদেরকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং বাধ্য করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সে ব্যাপারে যারা এই দুর্নীতিতে জড়িত ছিল তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। 1 নাম্বার, সেটা হচ্ছে গিয়া গত বাজেটে, আগামী বাজেটের জন্য না, সেই বাজেটের খরচ থেকে খরচ হয়েছে। সেই খরচ কোথায় কিভাবে হলো তার তো পরীক্ষা নিরীক্ষা হয় নাই, এবং যারা দোষী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। অনেক ধন্যবাদ মিস্টার ইশতিয়াক মগবাজার থেকে ফোন করার জন্য। ডক্টর বেনজির, আপনি যদি বলেন, একটা বড় প্রশ্ন যেটা মিস্টার সাকি বলেছেন যে 20 ভাগ বরাদ্দ করতে হবে, কিন্তু সে 20 ভাগ বরাদ্দ খরচ করবার সামর্থ্য কি আমাদের আছে এই দুর্বল নাজুক স্বাস্থ্য ব্যবস্থা? আরেকটা হচ্ছে যে বরাদ্দ আমরা করলাম, সেই বরাদ্দটা আসলে সত্যিকার অর্থে ব্যয় হবে নাকি এটা আসলে পিলফারেজ হবে, এটা দুর্নীতি হবে, চুরি হবে? দুটো আশঙ্কা, একটা সক্ষমতা, আরেকটা হচ্ছে আমাদের সুশাসন আছে কিনা স্বাস্থ্য ক্ষেত্রে। আসলে ডক্টর বেনজির, আপনি আনমিউট করতে হবে প্লিজ। এটা আনমিউট, এক্স্যাক্টলি, প্লিজ। আপনারা করতে পারেন না? আচ্ছা, ঠিক আছে। জি। তো আমার নিজের উদাহরণ দিয়ে বলি, আমি পরিচালক ছিলাম রোগ নিয়ন্ত্রণ বিভাগের 2011 থেকে 15 সাল। আমি 11 সালে যখন জয়েন করি তখন আমার বার্ষিক বরাদ্দ ছিল 45 কোটি টাকা। 12 সালে এটা হয়েছে আমি 65 কোটি টাকা। 13 সালে হয়েছে এটা 13-14 আর কি, হয়েছে এটা 96 কোটি টাকা, এবং 14-15 সালে এটা 122 কোটি টাকা। এখন এই বৃদ্ধির কালাজ্বর আমরা নির্মূল করেছি, আমার সময় কালাজ্বর নির্মূল হয়েছে। ওখানে প্রথমবারের মতো আমরা আইআরএস চালু করি, জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান শুরু করি, এবং সারা দেশ জুড়ে মানুষকে বিনা পয়সায় কুকুর কামড়ানোর টিকা আমি শুরু করি, এবং এটা এখনো চলছে। আমি খুদে ডাক্তার একটা কার্যক্রম শুরু করি। প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় 15 থেকে 25 লক্ষ এখন খুদে ডাক্তার আছে, এবং তারা বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করে বছরে 2 বার, বাচ্চাদের কৃমির ওষুধ খাওয়ায়। তার মানে হলো যে আমরা যদি চাই আমরা ব্যয়টা বৃদ্ধি করতে পারি, আমরা এটা কনজিউম করতে পারি। এখানে দুটো জিনিস দরকার। প্রথমত হলো পরিকল্পনা, খুব ভালো পরিকল্পনা লাগবে। দ্বিতীয়ত হলো অবশ্যই স্বচ্ছতা, অবশ্যই দুর্নীতিমুক্ত। জি, এগুলোর যদি সমন্বয় করা যায় তাহলে বাংলাদেশে, আপনি দেখেন যে মাস্ক নিয়ে একটা বড় দুর্নীতি হয়ে গেল, আমরা খবর পেলাম। তারপরে পিপিই নামে রেইনকোট দেওয়া হয়েছে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, তারপরে 2 জন অতিরিক্ত সচিব, তাদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তো এই লেভেলের লোকদের যদি এই অবস্থা থাকে তাহলে বাকিদের কি হবে আসলে নিচের দিকে পর্যন্ত? না শুনেন, এটা তো অবশ্যই আছে, কোনো সন্দেহ নেই। বরাদ্দ চাইছি আমরা, সেই বরাদ্দ আসলে কি লুটপাটের জন্য কিনা, দুর্নীতির জন্য কিনা? না না, শুনেন, এইটার বুদ্ধি আছে। এটা আটকানো যাবে কিভাবে? অবশ্যই আটকানো যাবে, এটা আটকানো কোনো বিষয় না। আমাদের এখানে একজন মাননীয় সংসদ সদস্য আছেন, আমি মনে করি আসলে আমি আসবো, আবার একটু থামাতে হচ্ছে, আমি দুঃখিত। আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি করেন, কে বলছেন এবং কি প্রশ্ন আপনার? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোতালেব, শরীয়তপুর থেকে বলছি। জি মোতালেব ভাই, বলুন শরীয়তপুর থেকে।
আমি বলছি বাজেট, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করতে হবে, সবই বলতেছেন স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি। হুম। তা আমার কথা হলো পুরো বাজেট 5 লাখ কোটি হয় বা 10 লাখ কোটি টাকা বাজেট হয়, তা যদি পুরো বাজেট স্বাস্থ্য খাতে দেওয়া হয়, যদি দুর্নীতি হয় তা 5 লাখ কোটি বা 10 লাখ কোটি টাকা দিয়ে আমাদের লাভ কি? আমরা সাধারণ জনগণ তো কোনো চিকিৎসা পাই না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি শরীয়তপুর কিন্তু শুরুতেই পুরো এলাকাতেই করোনা ছড়িয়ে পড়েছিল। তো দর্শকের যে টোন এবং টেনর, একটা ক্ষোভ তার গলায় ঝরে পড়ছে যে এত বরাদ্দ দিয়ে আসলে লাভ কি যদি সেটা দুর্নীতিতেই চলে যায়। আমরা দেখেছি মাস্ক কেনায়, পিপিই কেনায়, পর্দা কেনায়, নানান রকমের সীমাহীন দুর্নীতি। এইটাকে ঠেকানোর কি, আপনি তো ভেতর থেকে দেখেছেন দুর্নীতির ব্যাপারগুলো, আপনি কি করতে পেরেছিলেন ওই সময় আসলে? না, অবশ্যই আমিও আপনাদের যে মোকাবেলা বরাদ্দ করেছি। 145 কোটি টাকা আপনি বললেন, আসলে সত্যি আমিও ঠিকমতো ব্যয় হয়েছে কিনা? আমিও মোকাবেলা করেছি। আমি জি। যে বিভাগে গিয়েছিলাম সেখানেও আমি শুনতাম যে টাকা ওড়ে, কিন্তু আমি যাওয়ার পরে আমি একটা ঘোষণা দিয়েছি যে আমি অধ্যাপক মানুষ, এখানে আসছি জি। তো প্রথম দিনই, এবং এখানে একটাই যেটা চলবে না। তা থেকে ওরা এবং কি বন্ধ যারা হয়েছিল? টাকা ওরা কি বন্ধ হয়েছিল? অবশ্যই আপনার অবশ্যই সময় আমি বন্ধ ধরেন হয়েছিল। মানে আমি চাইলে ধরেন সম্ভব, এটা করা সম্ভব। 10-15% হয়তো নামিয়ে এনেছিলাম, যে অপচয় হয়তো 50 ভাগ ছিল। জি। সম্ভব সম্ভব যদি বিশেষ করে এটা এটা বেশি দরকার হলো বড় লেভেলে, হাই লেভেলে যদি দুর্নীতি না হয় এবং উনি যদি চান নিচে হবে না, তাহলে এটা করা সম্ভব না। হাই লেভেল সেজন্য মানে কি? মানে মন্ত্রী না সচিব, কোন পর্যায়ে বলছেন? হাই লেভেল একেবারে মানে কি? মন্ত্রী, সচিব, মহাপরিচালক, এনাদের পরিচালক, এই জায়গায় যদি থাকে। এখানে একটা সমস্যা আছে, আমি কিছু সমস্যা বলি, আপনারা হয়তো সবাই জানেন। না, একটু মন খুলে বলেন, আমাদের জানাও দরকার আসলে। হ্যাঁ জি। হ্যাঁ, মন খুলেই বলতে চাই যে দুর্নীতির মূল সমস্যাটা হলো যারা কন্ট্রাক্টর, যারা এখানে এই জিনিসপত্র দেন, এটা শুরুটা হলো ওনাদের থেকে। এটা হলো একটা বড় সমস্যা। হুম। এবং যারা আপনি জানেন, যারা বড় বড় কন্ট্রাক্টর, তারা অত্যন্ত প্রভাবশালীও বটে। এমন ঘটনা ঘটে, আপনি দেখবেন বড় বড় যত দুর্নীতি হয়েছে, আমাদের চিকিৎসকরা যারা এখানে আছে, এরা অনেকটা হলো যে এদের হিসাবটা আগের দিনে আমরা বলতাম 20 টাকা প্লাস, মানে 20 টাকা ভিজিট। হুম। সুতরাং দুর্নীতি করতে চাইলে 20 গুণন 10 200 টাকা, 20 গুণন 20 400 টাকা, এরকম। এখন এটা ধরেন তাদের হয়তো 1000 টাকা ফি, তাহলে 1000 টাকা আপনি গুণিতক করতে পারেন। এদের 1000 হচ্ছে আসলে এন এর মান, 1000 হচ্ছে এন সমান 1000, এটাকে গুণ দিতে হবে 10 না না দিয়ে। না, আমি বলছি 1000 হলো ফি, ফি। 1000 টাকা ফি। তাহলে ওনার দুর্নীতির চিন্তাটা হইতে পারে 1000 গুণন 10 মানে 10,000 টাকা, 1000 গুণন 100 মানে 1 ওইটাই লাখ আমি বলছি, টাকা। এন এর মান হচ্ছে 1000 এখানে, তারপর আপনি হ্যাঁ, গুণিতক করবেন। জি। এরকম এক্স্যাক্টলি। এখন বিষয়টা হলো যে আমাদের যারা এই স্বাস্থ্য ব্যবস্থাপক, এনারা অনেক প্রস্তুত না। এনারা মূলত চিকিৎসক, এনারা কোনো কারণে কখনো পরিচালক হন, কখনো ডিরেক্টর হন, কখনো এই ধরনের। কিন্তু এই ক্রয় থেকে শুরু করে এই ব্যবসা ব্যাপারগুলোতে অনেকগুলো জিনিস জড়িত থাকে। এখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে। যেমন ধরেন একটা মেশিন কেনা হবে, এই মেশিনটা কিরকম, এটাকে বোঝা। একজন পরিচালকের পক্ষে কিন্তু এগুলো সব বোঝা কঠিন। আমি মাইক্রোবায়োলজির প্রফেসর ছিলাম, আমার যেগুলো ছিল সিডিসি, যেহেতু সব সংক্রামক রোগ, এই জিনিসগুলো আমি কিন্তু খুব ভালো জানতাম। মানে আমার উপরে কেউ যাওয়া কঠিন ছিল। সুতরাং যখন স্পেসিফিকেশন হতো, দিনের পর দিন আমি সিএমএসডি তে গিয়েছি, এবং আমি ভালো জিনিসটাই কিনবো, হজের ভ্যাকসিন আমি সবচেয়ে বেস্টটা কিনবো। আমি শুধু এই জলাতঙ্কের ভ্যাকসিন কেনার জন্য 9 মাস আমি যুদ্ধ করেছি যে আমি WHO প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন নেব। আর একটা গোষ্ঠী ছিল, এটা হলো লোকাল একটা ভ্যাকসিন না হবে, এটা কেনা হবে না। 9 মাস আই ফাইট, আমার সাথে পারিনি। আলটিমেটলি আমি সেই WHO প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন কিনেছি। এখন ঘটনাক্রমে আমি হয়তো এই ব্যাপারে বিশেষজ্ঞ, সুতরাং এগুলো আমি সামলাতে পেরেছি। আমাদের বেশিরভাগ পরিচালক সেটা পারেন না। তাহলে স্পেসিফিকেশন যদি ঠিক না হয়, তাহলে একটা জিনিস ঠিক আসবে না। একটা খুব হাইলি এখন কোয়ালিফাইড। ডাক্তার বেনজির, কালকে আমাদের অনুষ্ঠানে ল্যাব এইডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার AM শামীম এসেছিলেন। তিনি বলেছেন যে মেশিনটা আমরা প্রাইভেট হাসপাতালে 1 কোটি টাকা দিয়ে কিনি, সে একই মেশিন সরকারি হাসপাতালে 3 কোটি টাকা দিয়ে কেনা হয়। তো এইটা কিভাবে সমাধান করব আমরা আসলে? সমাধানটা আমি বলি। ডাক্তারদের সম্পর্কে বলা হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ডাক্তারদেরকে যে হারে ব্রাইব করে, বিদেশে টিকিট, ফ্ল্যাট থেকে শুরু করে, এবং প্যাথোলজিক্যাল টেস্ট যেটা একটাও দরকার নেই, গরিব মানুষদেরকে 10টা টেস্ট দিয়ে রাখছে, নানান রকম অপারেশন করছে অর্থহীন ভাবে, রিং পড়াচ্ছে। এগুলো কিন্তু প্রচুর সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু অনিয়মের খবরগুলো আমরা পাচ্ছি। এবং সিন্ডিকেট দালালরা কিন্তু ঘুরতে থাকে, চারপাশে ঘুরতে থাকে, সরকারি এবং বেসরকারি দুই হাসপাতালের পাশেই। রাইট, শামীম সাহেব এরকম ঠিকই বলেছেন যে আমাদের সরকারি খাতে এরকম দুর্নীতি হচ্ছে, ডিস্ট্রো।
আবার ঠিক একইভাবে শামীম সাহেবদের যে প্রতিষ্ঠানগুলো, প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু এই মানুষদেরকে নানাভাবে প্রতারণা করছে। যে টেস্ট দরকার নেই সে টেস্ট করানো হচ্ছে, যে টেস্টে যত টাকা দাম তার চেয়ে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। এই করোনার সময়ও 5 দিন থাকার পরে তার বিল আসতেছে 50, 60, 70, 80 হাজার টাকা। তাহলে এটা কিন্তু শুধু সরকারি খাতের দিকে নজর, জি। মানে আঙ্গুলি তোলার আমরা কিছু দেখলাম নেই। একটা বেসরকারি হাসপাতাল আনোয়ার খান মডেল দেখলাম যে রোগীদের কাছে কি পরিমাণ বাড়তি টাকা নিয়েছে সরকারের সঙ্গে চুক্তি থাকার পরেও, এবং রোগীদেরকে আটকে রেখেছে, বেরোতে দিচ্ছে না। তিনি আবার একজন এমপিও বটে, তিনি আবার বেসরকারি হাসপাতালের মালিকদের সমিতিরও আবার নেতা। তো এই যে একটা নেক্সাস কিংবা সিন্ডিকেট, সহজ ব্যাপার কিন্তু না এই দুর্নীতি দূর করা। ঠিক একইভাবে স্বাস্থ্য খাতে যেরকম দুর্নীতি, আপনি কিন্তু অন্য খাতগুলোতেও ঠিক একইভাবে চলছে। হয়তো এই মুহূর্তে যেহেতু স্বাস্থ্য খাতে একটা বিশেষ ব্যবস্থা, সবার দৃষ্টি এখানে, সেই জন্য এটা চোখে পড়ছে। কিন্তু এই দুর্নীতি সবখানেই আছে, এবং এই দুর্নীতির যে সিস্টেমটা জড়িত, সেখানে আসলে ওই আমাদের সিএমএসডি ডিরেক্টর সাহেবকে বদলিয়ে এটার কোনো সমাধান নেই। 10 জন ডিরেক্টরকে বদলিয়ে কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো সিস্টেমটা। অনেক ধন্যবাদ ডাক্তার বেনজির। আমি একটু যাব আমাদের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য টিটু ভাই, যিনি খুব সৎভাবে তার টাঙ্গাইল এলাকাতে কাজ করেন, আমরা খোঁজ খবর নিয়েছি, তারাই হয়তো একসময় যে মন্ত্রী হবেন। তো টিটু ভাই, আপনি যদি বলেন এই যে সীমাহীন দুর্নীতির খবরগুলো আপনি নিশ্চয়ই সব খোঁজ খবর রাখেন, বেরোনোর উপায় আছে কিনা? আমি আসবো, তার আগে জাস্ট বিনয়ের সঙ্গে একটা ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে যদি ফোনটি উত্থাপন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মোহাম্মদ অবকর সিদ্দিক। আমি ছোট একটা এন্টারপ্রেনার। আমি ওয়ান ব্যাংকে বিগত 12 সাল থেকে এখন পর্যন্ত 2020 পর্যন্ত এখন পর্যন্ত ওদের সাথে অ্যাকাউন্টের মাধ্যমে একটা ব্যবসা পরিচালনা করেছে। আমার 8 জন কর্মচারী। আমি গভর্নমেন্ট, প্রাইভেট ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে আপনার টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট আমি সাপ্লাই সরবরাহ সেবা দিয়ে থাকি। আমার বেশ কিছু টাকা এই ব্যবসার টাকা কিনে বিল পেয়ে থাকে, আমার জন্য আটকে গেছে, যার জন্য আমি মানে ঠিক মতো ব্যবসাটা পরিচালনা করতে পারছি না। আমার যে অ্যাকাউন্ট আছে ওডি অ্যাকাউন্ট, মানে আমার যে এফডিআর আছে তার এগনেস্টে ডিপোজিট আমি লোন নিয়ে ব্যবসাটা করি। এখানে 9% ইন্টারেস্ট, আমি 6% পাই, 9% ব্যাংক আমাকে দেয়। তা আমি গভর্নমেন্ট দেখতেছি, আমি একটা এই যে আমরা বিপদে যারা পড়ছি 15,000 প্যাকেজ 20,000 টাকা যেটা দিয়েছে, এটা 9% বাট 5% 50% গভর্নমেন্ট দেবে আর 50% নেবে। এই আশায় আমি একটা অ্যাপ্লিকেশন করলাম যে ভাই আমার কিছু যদি টাকা দেওয়া হয় তাহলে আমি বিজনেসটা আমার ছেলেপেলে বেতন টেতন দিয়ে বা তারও আমার কিছু কাজ শুনিয়ে আগে একটা বিল আমি শুনে বিল পাবো, আমাকে 2-3 মাসের জন্য একটা কিছু লোন দেয়, আমার বিজনেসে অনেক হেল্প হবে। আমি বিপদে আছি, ওনার জানো আমার ডেনে সব ভালো। ব্যাংকের ম্যানেজারের কাছে গেলাম, ব্যাংকের ম্যানেজার আমাকে বললো ভাই আপনি তো আমাদের ক্লায়েন্টই না, কিনা তো আপনি তো আমাদের কাছে লোন নেন, আপনি যে অ্যাকাউন্টটা আছে কোটি অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট না আমার। লোন যারা পাবে তারা শুধু নিয়ে আসছে লোন আগে, তারাই শুধু লোন পাবে, আপনার জন্য কোনো রকম কিছু নাই। আমি খুব ডিসহার্টেড হয়েছি, আমার চোখে পানি আসে যে আমি কোনোদিন লোন চালাম না, আজকে বিপদে পড়ছি। আমি বললাম স্যার আমি তো এফডিআর আমার অ্যাপ্লিকেশনটা নিয়ে আসি, কোনো মানে আমার ব্যবহারটা প্রিন্সিপাল ব্যাংক ওয়ান ব্যাংক প্রিন্সিপাল ব্রাঞ্চ মতিঝিল শাখা। অনেক ধন্যবাদ আপনাকে ব্যক্তিগতভাবে লোন নিতে যে তার যে হয়রানির কথা তিনি বলেছেন। টিটু ভাই, সব মিলিয়ে যদি আপনি একটু বলেন, আসলে বিশেষ করে স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে আমরা আগে কথা বলছিলাম। জি, আমি শুধু সংসদ সদস্যই না, আমি সরকার ক্রয় সংক্রান্ত হিসাব কমিটি আপনি আর রাইট পারসন বলার জন্য, এই কমিটির একজন সদস্য, এবং আমরা গত মানে 1.5 বছরে প্রায় 18টার উপরে আমরা মিটিং করেছি, এবং এই অডিট অবজেকশন গুলি আমাদের হাতেই নিষ্পত্তি হয়। তো আমি অবশ্যই আমাদের এই কমিটি থেকে কিছু অনুশাসন দেওয়া হয়। বিশেষ করে আমার মনে হয় যে 18টা মিটিং এর মধ্যে 4টা মিটিং আমরা সরকারি স্বাস্থ্য এবং ক্রয় সম্পর্কিত সরাসরি করেছি। এখানে আমাদের কয়েকটা প্রবলেম আছে। আমাদের যে মানে ওই যে সরকারি যে ক্রয়ের যে নীতিমালা আছে, নীতিমালার যে ব্যাপারটা আমরা দেখতে পাই সেটা হলো যে এখানে টেন্ডার দিয়ে মানে বিডিং এর মাধ্যমে 10 টাকার জিনিস 100 টাকা কিনলেও জায়েজ। মানে সিস্টেমটাই এমন যে যেহেতু এটা ওপেন বিডিং এ হচ্ছে, অতএব সর্বনিম্ন দরদাতাকেই দিতে হবে। কিন্তু এইখানে যে জিনিসটা করা উচিত, স্পেশালি বেনজির সাহেব বলেছেন যে এখানে কিছু স্ট্যান্ডার্ডাইজেশন আছে, যেমন কান্ট্রি অফ অরিজিন এবং ম্যানুফ্যাকচারার, এই জিনিসগুলি আমাদের এই ক্রয় সংক্রান্ত জিনিস আমরা নিজেরাও অনুশাসন দিয়েছি, বিশেষ করে এই স্বাস্থ্য সেবা খাতের যে ক্রয়ের জন্য। আমার মনে হয় যে মানে এট দ্য এন্ড অফ দ্য ডে এই যে দুর্নীতির কথা মানে ফলো করে বলা হচ্ছে, এই দুর্নীতির ব্যাপারে কিন্তু আমাদের সরকারি পদক্ষেপ নিয়েছে, আমরাই কিন্তু এই দুর্নীতির জিনিসগুলি উদ্ঘাটিত করেছি, এবং সেটা হয়েছে আমাদের অডিটর জেনারেলের মাধ্যমে, আমাদের এই বিভিন্ন কমিটির মাধ্যমে। এটাই পরবর্তীতে কিন্তু পেপারে প্রকাশ পেয়েছে। তো আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করছি। আসলে তো মানে একেবারে হঠাৎ করে তো রাতারাতি কোনোই করা যাবে না,
তবে একটা জিনিস আমি মনে করি, যেটা উনি ভালো বলেছেন, যে নাম্বার ওয়ান, একটা মন্ত্রণালয়ের মন্ত্রীকে, সচিবকে, তাদেরকে আগে মানে শক্ত হতে হবে। মানে সিস্টেমের কাছে যদি আপনি নতি স্বীকার করেন, তাহলে কিন্তু আপনি স্বচ্ছতা আনতে পারবেন না। আপনাকে সিস্টেমের মধ্যে চ্যালেঞ্জ করতে হবে। আমি কিন্তু এই 300 আসনের মধ্যে একটা আসনে আমি কিন্তু দৃঢ়ভাবে বলতে পারি যে আমার এখানে টেন্ডারে 1 কোটি টাকা করে আমরা প্রত্যেকটা উপজেলায় আমাদের ক্রয়ের জন্য এবার পেয়েছি। স্বাস্থ্য খাতে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এবার কিনেছি, এবং সেই সাথে আমি একটা রেফারেন্স প্রাইস দিয়েছি, যেটাকে বলে এমআরপি। আমাদের কিন্তু এই যে একটা জিনিস কিন্তু ভালো আছে, যে আমাদের একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখানে একটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি দেওয়া থাকে। তো আমি যদি ওই এমআরপিটা ধরে টেন্ডার করি, তাহলে কিন্তু ওইখানে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই। এই মানে এই নেক্সাসের মধ্যে সুযোগ সন্ধানীরা থাকবে, আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে এবং বের হয়ে আসতে হবে। আমি একটা জিনিস একটু বলি, বাজেট যেহেতু কালকে, একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, কালকে আমরা কি প্রত্যাশা করব। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 18টা প্যাকেজে প্রণোদনা দিয়েছে। এই প্রণোদনাগুলি দেওয়া হয়েছে এবং এটার বাস্তবায়ন হবে কিন্তু আগামী অর্থ বছর থেকে বেশিরভাগ। হ্যাঁ, 5,000 কোটি টাকার আমাদের যে স্যালারি স্কিম ছিল সেটা হয়তো শুরু হয়ে গেছে, বাট বেশিরভাগ জিনিসই কিন্তু 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে, যেহেতু এটা ব্যাংকের মাধ্যমে আসবে এবং বাস্তবায়ন হবে। তো সেইখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে ক্রেডিট রিস্ক, ওনারা বলেছেন যে যাতে আমাদের নন পারফর্মিং লোন বেড়ে না যায়, এই জন্য কিন্তু ক্রেডিট রিস্কটা ব্যাংকের মাধ্যমে রাখা হয়েছে। সরকার কিন্তু কাউকে মানে তালিকা করে ইন্ডাস্ট্রি ওয়াইজ দিচ্ছে না। ব্যাংক তার ক্রেডিট রিস্ক যাচাই করবে এবং সেইখানে আমরা লোনগুলি দিব। আমি আরো একটা জিনিস বলি, এবং হচ্ছে সে টাকাগুলো তুলে আনার দায়িত্ব ব্যাংকেরই থাকবে, তাকে তুলতে হবে, রিকভারি করতে হবে। জি, অবশ্যই। আমি একটা জিনিস বলি, দেখেন এত দুর্যোগের মধ্যেও কিন্তু আমি একটু সাধুবাদ আশা করছিলাম যে এই চ্যালেঞ্জের মধ্যেও খাদ্যের কিন্তু আসলে কোনো ক্রাইসিস কিন্তু হয় নাই। এবং এবছর যে বোরো ফসল, আমরা অত্যন্ত সফলভাবে কিন্তু বোরো ফসল ঘরে তুলেছি এবং খাদ্য সংগ্রহ এখন চলছে, আমাদের ধান চাল গম সংগ্রহ চলছে এবং সুন্দরভাবে পরিপালিত হচ্ছে। একটা ঝড় কিন্তু এর মধ্যে বয়ে গেল, তারপরেও কিন্তু আমরা মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ আসছে, কিন্তু চ্যালেঞ্জটাকে কিন্তু আমরা মোকাবেলা করছি। আমি মনে করি যে এবারের বাজেটে যেটা লক্ষণীয় বিষয় থাকবে, স্বাস্থ্য খাতের বাজেটের পার্সেন্টেজের কথা বলা হয়েছে, বাট আমি এটার সাথে একটু দ্বিমত করি। আসলে বাজেট হলো একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু যখন এই ফ্রেমওয়ার্ক ছিল না, করোনায় যত 3 মাসে যে স্বাস্থ্য খাতের বাজেট লেগেছে, কোথাও কিন্তু সমস্যা হয় নাই। গত 3 মাসে আমাদের সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে 50 লক্ষ পরিবারকে নতুন করে সাহায্য দেওয়া হয়েছে, প্রায় 6 কোটি মানুষকে খাদ্য সহায়তা পৌঁছানো হয়েছে। আমরা কিন্তু বাজেটের জন্য বসে থাকি নাই, অ্যাডজাস্টমেন্ট হয়েছে। বাজেট একটা ফ্রেমওয়ার্ক। আমি মনে করি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমি আবারও বলি, একটু জোর দিয়ে বলি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে টেস্ট আমরা এখন ফেস করতেছি, এই জায়গাতে করতে হলে আমাদের খরচের সক্ষমতা বাড়াতে হবে। একটা জিনিস আমি বলি, আমি বেনজির সাহেবের সাথে একমতে, যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার ইনফ্রাস্ট্রাকচারটা ডাক্তার নির্ভর, কিন্তু সারা বিশ্বে স্বাস্থ্য ব্যবস্থা হলো পাবলিক হেলথ প্রফেশনাল নির্ভর। আমি বেনজির সাহেবের কাছ থেকে আশা করছিলাম এই জিনিসটা উনি বলবেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে পাবলিক হেলথ প্রফেশনালদেরকে যুক্ত করতে হবে। চিকিৎসক, ক্লিনিক্যাল ডাক্তার দিয়ে এই লাইন কন্ট্রোল করা, ডাক্তারকে বিভিন্ন পদে রাখাটার যে ট্রেডিশন, ওই ড্যাবের মাধ্যমে বা বর্তমান যারা নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে করা হয়েছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস বলি, যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে, দেখেন এই করোনার মধ্যে কিন্তু ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, এই করোনার মধ্যে নার্স নিয়োগ দেওয়া হয়েছে, এই করোনার মধ্যে কিন্তু টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। তো এগুলাকে আমাদের ওয়েল ট্রেইন করতে হবে, আমাদের সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। অর্থ আমাদের জন্য সমস্যা না, অর্থের সুষ্ঠু ব্যবহারটা আমাদের জন্য সমস্যা। এবং সেই জন্য যেটা করতে হবে, হেলথ প্রফেশনালদেরকে এগিয়ে আসতে হবে। ওনার মতো প্রফেশনালদের সমালোচনা না করে একটা গ্রুপ তৈরি করে পয়েন্ট আউট করে ওইখানে খরচার ব্যবস্থা করতে হবে। ওই সব দেশই ভালো করেছে যেসব দেশের হেলথ প্রফেশনাল না, ক্লিনিক্যাল ডাক্তার না, হেলথ প্রফেশনাল যারা, পাবলিক হেলথ প্রফেশনাল যারা, মানে ব্যবস্থাপনার দায়িত্বটা ডাক্তারদের না, আসলে যে জনস্বাস্থ্য যারা বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে আসলে হেলথ ম্যানেজমেন্টটা করা দরকার। জি, ফখরুল ইমাম ভাই যদি একটু বলেন, বাজেট কালকে স্বাস্থ্য খাতকে কিভাবে দেখতে চাইছেন? সময়টা দিতে হবে। জি, নিশ্চয়ই, বলুন আপনি বলুন। এখন কথা হলো যে, ব্যাপারটা হলো যে আমি একমত যে করাপশনটা রন্ধে রন্ধে পৌঁছেছে। এই করাপশন যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ কিংবা কন্ট্রোলে না নিয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই কাজ করবে না। আর কিছুক্ষণ আগে ভাই বললো যে এই টাকা কোনো প্রবলেম না। দেখেন কালকে 2টা বাজেট হবে, একটা হলো সম্পূরক বাজেট, এই
19-20 সম্পূরক বাজেট, আরেকটা দিবে আগামী বছর মানে 20-21 বাজেট। সম্পূরক বাজেট ওনারা কি করবেন আমি জানি না। অলরেডি 1,11,000 টাকা প্রণোদনা ঘোষণা করেছেন, 65,000 কোটি টাকার ট্যাক্স কম পেয়েছে, প্লাস 5%। এই বাজেটটা ছিল ঘাটতি বাজেট, জিডিপির 5% ঘাটতি ছিল। আমি যদি হিসাব করি তাহলে ঘাটতিতে দাঁড়ায় এখন 15%। এই 15% ঘাটতি মেকআপ করে কালকে কিভাবে তারা এগিয়ে যাবে। বাজেট, উনি একজন ভাই বললেন যে বাজেটের ফ্রেমওয়ার্ক, ইটস নট এ ফ্রেমওয়ার্ক। এটা বাজেট আমাকে আমলে আনতে হবে। বাজেটের মধ্যে যার যার প্রাপ্য সেই জিনিসটা দিতে হবে। এখন এই যে করোনার কালীন আমি 1,10,000 কোটি টাকা দিয়ে দিলাম, আর কালকে আমি কি করব? কালকে অ্যাপ্রোপ্রিয়েশনটা আমি কি করব? রিভাইজ বাজেটটা আমি কি করব? এই টাকাগুলো আমি কোথায় দেখাবো? এটার জন্য আমি বসে আছি যে কালকে আমাদের অর্থমন্ত্রী এটাতে কিভাবে ম্যানিপুলেট করেন। কারণ এইখানে আমি আগেই বলেছি আপনাকে যে এই যে জিডিপি এই কিছুদিন আগে 4-5 দিন আগে অর্থনৈতিক আমাদের এখানে একটা অর্থনীতির একটা ব্যবস্থাপনা একটা কমিটি আছে, তারা 13,75,000 কোটি টাকার বাজেট দিয়েছে। কোথেকে আসলো? এখন কথা হলো যে আমার জিডিপি আছে 28 লক্ষ কোটি টাকা। আফগানিস্তানের মতো দেশও জিডিপি 30% আপনার আদায় করতে পারে, আর আমরা জিডিপি 13% আদায় করতে পারি না। এখন এই আদায় যদি না করতে পারি, আমার তো টাকা আছে। জিডিপি মানেটা কি? জিডিপি মানে আমার সম্পদ আছে দেশেতে। দেশের যে সম্পদ 28 লক্ষ কোটি টাকার যে সম্পদটা আছে, এটা থেকে 30% আমি আনতে পারি না। কেন? আমি আনার চেষ্টা করি না। কিংবা শুধু আমি এই গভর্নমেন্টের কথা বলছি না, বিগত কোনো আমলি গভর্নমেন্টই এই জিডিপির 25%, 30%, ভারতেও আপনার 17% আসে, শ্রীলঙ্কাতে আসে 25%। সুতরাং আমার টাকা তো আছে, জিডিপি তো আছে, এটা 30% হলে আজকে যদি 20% আমি আনতে পারতাম, তা 28 লক্ষ কোটি টাকার 20% হলে আপনার 6.5 লক্ষ কোটি টাকা শুধু আপনার রেভিনিউ বাজেট আমার আসে, অন্য বাদ দিয়ে। তাহলে এই যে অর্থনৈতিক ফোরামটা যে 13,75,000 কোটি টাকার বাজেট করেছে, সেটা তো সম্ভব। সুতরাং ব্যাপার হচ্ছে যে আমাকে বুঝতে হবে আমি যে দেশ পরিচালনা করব, এটাকে এর ভিতরে আনতে হবে যে আমি সক্ষমতা কতটুকু। আমি আদায়ও করতে পারবো না, আমি খরচ করারও করতে পারবো, তাহলে কিভাবে চলবে এই দেশ? সুতরাং আমার কথা হলো যে খরচ যে আমি করব, এটার এই যে এনবিআর এর যে স্ট্রাকচারটা আছে, এনবিআর এর স্ট্রাকচার মধ্যে দেখেন কোনো সময় যে টার্গেটটা দেওয়া হয় সেই টার্গেটটা পূরণ করতে পারে না। 5%, 10%, গত বছর যখন করোনা ছিল না তখনও তারা এই টার্গেট ফুলফিল করতে পারে না। সুতরাং এটা হলো যে সক্ষমতাটা বাড়াইতে হবে। জি, সক্ষমতাটা বাড়াইতে হবে এবং প্রত্যেকে করাপশন থেকে অনেক দূরে থাকতে হবে। আর পাবলিক প্রকিউরমেন্ট যে রুলটা আমাদের আছে, সেই রুলটার পরিবর্তন করতে হবে। আর আপনি বলবেন যে ডাক্তারকে ম্যানেজমেন্টে দেওয়া যাবে না, কথাটা ঠিক না। ইঞ্জিনিয়ারকে ম্যানেজমেন্টে দেওয়া যাবে, কথাটা ঠিক না। এই একমাত্র সিভিল সার্ভেন্টরাই ম্যানেজমেন্ট করবে বা তারাই পারদর্শী হয়ে আসবে, এটাও কথাটা ঠিক না। কেউ ফিজিক্সে পাশ করে, আপনি জানেন, কেউ ফিজিক্সে পাশ করে সিএসপি পরীক্ষা দিয়ে সে এখন অন্য কাজ করে। সুতরাং কাজের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে এই সব কিছু গেলেই সম্ভব। বেসিক যা ডিগ্রি থাকে তারপরে আপনি ট্রেন করে তাকে ম্যানেজমেন্টে আনেন, কি প্রকিউরমেন্টে নেন, কি আপনার একটা ডাক্তার যতটা ভালো আপনার মিনিস্ট্রি চালাবে, অন্য লোক তো সেই মিনিস্ট্রি চালাতে পারবে না, সে বুঝতেই পারবে। তো সুতরাং প্রফেশনালকে প্রফেশনাল লোককে দিতে হবে। এখন আমাদের 2018 সালে যে আইনটা পাশ হয়েছে, এই যে আইন দ্বারা আপনার এখন এই সংক্রমণ ব্যাধির যে আইনটা আছে, সে আইনের মধ্যে সমস্ত পাওয়ার দেওয়া আছে ডিজি হেলথকে, কিন্তু সেটা তো অনুপস্থিত, সেখানে আমরা দেখছি না। ডিজি হেলথ নিজেই অনুপস্থিত। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি সিভিল সার্জনদেরকে দায়িত্ব দেওয়া হতো যে তোমরা বিশেষজ্ঞ হিসাবে কিভাবে কখন কোথায় লকডাউন করবা, কোথায় এই কাজগুলো করবা, তাহলে এই জিনিসটা অনেক সুপরিকল্পিত ভাবে আমরা দেখতে পাচ্ছি তাদেরই কেউ কেউ দেখলাম যে সিএমএইচ যে চিকিৎসা নিচ্ছে। তাহলে এই যে হেলথ মিনিস্ট্রি, ডিজি হেলথ, এরা তো নিজের স্বাস্থ্য ব্যবস্থা নিজেই বিশ্বাস করতে পারছে না আসলে সে কি বানিয়েছে, আসলে তাকে কেন সিএমএইচ করতে পারছে না। তাদেরকে তো দায়িত্ব দেননি আপনি। আপনি তাদেরকে 2018 সালের যে আইনটা, সেই আইনে দায়িত্ব দেওয়া আছে, কিন্তু আপনি তো দিচ্ছেন না। আপনি কমিটির পরে কমিটি করতেছেন, আপনি লকডাউন কি পরিস্থিতি করতেছেন কেউ জানে না।
এটা তো আপনি মানে কি, বিশেষজ্ঞদের, আপনি মানেটা কি, এখানে আপনি মানে কি, পলিটিক্যাল কোনো কাকে ব্যবস্থা বলছেন নাই। আপনি? জি, পলিটিক্স একটু দূরে রাখতে হবে। যারা বিশেষজ্ঞ তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদের কথা শুনতে হবে, যারা জানে তাদেরকে দিয়ে কাজটা করাতে হবে। আমি জানি না কিছু না, কিন্তু আমি শুধু পলিটিক্স এর কারণে, টিকে থাকার কারণে আমি কতগুলো জিনিস করলাম যেটা কোনো ফল আসলো না। জি, অনেক যদিও ধন্যবাদ ফখরুল ইমাম কথা বলবার জন্য। জুনায়েদ সাকি, আমরা শেষ পর্যায়ে যদি 3 মিনিট আপনি বলেন যে বিষয়গুলো এখন আসছে, একটা হচ্ছে দুর্নীতি, একটা হচ্ছে সক্ষমতা, আর একটা হচ্ছে যাকে যে দায়িত্ব দেওয়া হয় কিন্তু সেটা করতে দেওয়া হয় না, সবকিছুর মধ্যে রাজনীতিকে টানা হয় আসলে। জি, জুনায়েদ সাকি, আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে, হ্যাঁ একটি প্লিজ। বিষয়ে আমি কথা বলবো, কিন্তু আমি সংক্ষেপে, বাজেটে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খাত আছে, কারণ বাজেট তো একটা রাজনৈতিক চিন্তার প্রতিফলন ঘটে বাজেটের মধ্যে দিয়ে। একটা সরকার গণমুখী হলে কি কি খাতে এই মুহূর্তে করোনার মতো পরিস্থিতিতে ব্যয় করতো সেটা আমি বলতে চাই। যদি এই সরকার গণমুখী না, সেটাই আমরা মনে করি, কারণ তাদের সামগ্রিক তৎপরতার মধ্যে কোনো গণমুখী চরিত্র আমরা দেখতে পাচ্ছি না। তো যেটা আমরা মনে করি যে সামাজিক সুরক্ষা খাতে এই মুহূর্তে বরাদ্দ অন্তত 20% করা দরকার, কেননা ব্যাপক মানুষের হাতে যদি অর্থ না পৌঁছে, তাদের যদি ক্রয় ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু অভ্যন্তরীণ যে চাহিদা সেটা বৃদ্ধি পাবে না। ফলে অর্থনৈতিক গতির জন্য কিন্তু ব্যাপক মানুষের ক্রয় ক্ষমতার জায়গায় যাওয়া দরকার, এবং সেখানে সামাজিক সুরক্ষার খাতটাকে বড় আকারে করা দরকার, এবং সেক্ষেত্রে মানুষের আয় থেকে শুরু করে একেবারে প্রান্তিক মানুষ সকলে তার মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয় হচ্ছে কৃষি এবং খাদ্যের জায়গায় আপনি ব্র্যাকের একটি গবেষণা জানেন যে 56,000 কোটি টাকা কৃষি, পোল্ট্রি, প্রাণিজ সম্পদ, মৎস্য, এই সমস্ত খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এই 56,000 টাকা ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য কৃষকের হাতে কিন্তু নগদ অর্থ পৌঁছানো দরকার, এবং সেক্ষেত্রে বিনা সুদে তাদের ঋণ দেওয়া দরকার, বিশেষত পরবর্তী ফসলের মৌসুমের জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেক ইউনিয়নে ক্রয় কেন্দ্র খোলা দরকার, যাতে করে ফসল এই যে সরাসরি সরকারি দামে কৃষক তার কাছে বিক্রি করতে পারে, যেটা আজকে পর্যন্ত এই সরকার যতই তাদের বড় কথা বলুক, এটা তারা এখনো পর্যন্ত করতে পারেনি। এটা অত্যন্ত জরুরি। শিল্পের ক্ষেত্রে যে অনেক প্রণোদনার জায়গা বলা হচ্ছে, কিন্তু আজকে আমরা দেখছি একই সাথে শ্রমিক ছাঁটাইয়ের কথা বলা হচ্ছে। এখানে শ্রমিক ছাঁটাই যাতে না হয়, সেই সুরক্ষার নেটটা কিন্তু প্রধানত গুরুত্ব দিয়ে সেই শিল্প রক্ষার জন্য যে ধরনের প্রণোদনা দরকার সেই জায়গাগুলোতে যেতে হবে। আর শিক্ষার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ, এই বাজেটে বরাদ্দ বাড়াতে হবে, একটা জাতীয় গবেষণা কাউন্সিল করা দরকার, যেটা সম্পূর্ণভাবে আমলাতন্ত্র মুক্ত থাকবে, এবং যেখানে বিশেষজ্ঞরা এই গবেষণার জায়গায় করবেন, সেটা সব ধরনের সমাজ বিজ্ঞান থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে প্রাকৃতিক বিজ্ঞান পর্যন্ত। এবং আমাদের আজকে ডিজিটাল শিক্ষার কথা বলা হচ্ছে, কিন্তু ডিজিটাল শিক্ষার মধ্যে কিন্তু ডিজিটাল বৈষম্য একটা ব্যাপক রূপ লাভ করবে। ফলে ইন্টারনেট সুবিধা, ডিভাইসের সুবিধা সব শিক্ষার্থীর কাছে আছে কিনা সেই বিবেচনা কিন্তু অত্যন্ত। আপনি জানেন যে কারণে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি গুলো কিন্তু অনলাইনে আমরা এখনো ক্লাস নিতে পারছি না, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ঠিকই ক্লাসগুলো নিতে পারছে। অন্য জায়গায় কি এই সক্ষমতা কিন্তু আমাদের বাড়াতে হবে, আসলে সেখানে বাড়াতে হবে, সেই জায়গায় বলছি। তা আমি যে জায়গায় ফিরে আসতে চাই আবার স্বাস্থ্য খাতে, দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, দুর্নীতি তো বন্ধ করতে হবে, কিন্তু দুর্নীতি আছে কেন? সেক্ষেত্রে আসলে কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের প্রশ্ন আসে। একটা গণতান্ত্রিক সরকার যেভাবে জবাবদিহিতা থাকে, বর্তমান সরকার সেই জবাবদিহিতা নেই, ফলে ব্যাপকভাবে দুর্নীতি বেড়ে গেছে, এবং বেনিফিশিয়ারি তৈরি করে তাদেরকে খুশি করে, তাদেরকে লাভবান করে ক্ষমতায় টিকে থাকার যে আয়োজনটা চলছে বিভিন্ন স্তরে, সেটা স্বাস্থ্য খাতেও ব্যাপক রূপ লাভ, যেটা 1 নম্বর। এখন দুর্নীতি চলছে বলে বরাদ্দের বিষয় যদি আমরা বাদ রাখি, তাহলে এটা কোনো আলোচনা হতে পারে না। আমরা যদি বাজেট নিয়ে কথা বলছি, বরাদ্দের প্রশ্নটা আসবে। এবং এই যে আজকে বলা হচ্ছে স্বাস্থ্য খাত কি এই বরাদ্দ ব্যয় করতে সক্ষম? পাকিস্তান আমলে বলা হতো পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা কি আসলে বাজেট দেওয়া কম হচ্ছে কারণ তারা বাজেট ব্যয় করতে পারে না। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আজকে আমরা বলছি, যেখানে দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের মাথাপিছু স্বাস্থ্য ব্যয় সবচেয়ে কম। আমরা বলছি যে ডাক্তার, জনসংখ্যা অনুপাতে আমাদের ডাক্তার সবচেয়ে কম, আমাদের নার্স কিংবা টেকনিশিয়ান সবচেয়ে কম, আমাদের স্বাস্থ্যগত সুবিধা সবচেয়ে কম। সেই জায়গায় আমরা এসে কথা বলছি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের ব্যয় করতে সক্ষম কিনা। আসলে এখন এই মুহূর্তে দরকার স্বাস্থ্য ব্যবস্থা যে আমলাতান্ত্রিক একটা প্রশাসনিক আমলাতান্ত্রিক নির্ভরতা তৈরি হয়েছে, এটা বন্ধ করা। হ্যাঁ, প্রশাসন দরকার আছে আমাদের, কিন্তু পাশাপাশি ভাইরোলজিস্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, এদের অনেক ধন্যবাদ মিস্টার জুনায়েদ সাকি। সামাও ভাই যদি একটু বলেন, আমরা একদম শেষ পর্যায়ে, তাহলে আমরা শেষ পর্যায়ে আমি আসলে সেই ব্যয়টা করতে পারি। ম্যাডাম সামাও ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, আমি মোটা দাগে কয়েকটা পয়েন্ট বলবো। সেটা হচ্ছে যে আমরা কাকে দিয়ে কাজটা করাচ্ছি তার চেয়ে বড় কথা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা এখন জিরো। সময় টিভি একটা ফিচার করেছে 10টি আইসিইউ আপনার শয্যা শিশু হাসপাতালে 70 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে নতুন, এবং ওইটা
এটা ওভাবেই পড়ে আছে। শিশু হাসপাতালের লোকজনও জানে না যে কেন এটা পড়ে আছে, কেন এটা ব্যবহার করা হচ্ছে না। যেখানে আইসিইউর জন্য মানুষ মারা যাচ্ছে সেখানে 70 কোটি টাকা আইসিইউ ফেলে রাখা হয়েছে, জবাবদিহিতা নাই। স্বাস্থ্য অধিদপ্তর কি করে? স্বাস্থ্য অধিদপ্তর একটা অথর্ব স্বাস্থ্য অধিদপ্তর আমি বলবো। আমি একটা দ্বিতীয় কথা বলতে চাই, এখানে বলা হয়েছে যে কন্ট্রাক্টরদের মাধ্যমে, ভাই বলেছেন কন্ট্রাক্টর প্রথমে আসে এই সব দুর্নীতি শুরু হয়। কন্ট্রাক্টরদের সাথে তো মন্ত্রী এমপিদেরই খাতির বেশি। আপনি আপনার বক্তব্যে প্রথমে বলেছিলেন যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যারা এখান থেকে চলে গেছে মামলা নিয়ে, এরা তো সরকারের পৃষ্ঠপোষকতা এত দূর এসছে, সরকারের সাথে খাতির দেখে তারা এত দূর এসছে। আমরা যে ক্যাসিনো কিংরা গত 12 বছরে তৈরি হয়েছে, যে 1000 কোটি টাকা যারা পাচার করেছে, ব্যাংক যারা লুট করেছে, সেই লোকগুলাকে কেন সরকার ধরে আনে না? বলে যে তোমরা এক একটা জেলার দায়িত্ব নাও এবং এক একটা জেলা, এক একটা উপজেলা, এক একটা গ্রামে তোমরা ত্রাণ দাও। কেন তাদেরকে ধরে আনা হয় না? কেন তাদেরকে শাস্তি দেওয়া হয় না? আজকে এটা করা হয় নাই দেখেই, কোনো জবাবদিহিতা নাই দেখেই আজকে ব্যাংক লুট হচ্ছে আর 1000 কোটি টাকা পাচার হচ্ছে। আওয়ামী লীগের একটা ইউনিয়ন লেভেলের নেতার পাশেও কোটি কোটি টাকা সিন্ধুকে পাওয়া যাচ্ছে। এই জবাবদিহিতা আবার স্ট্যাবলিশ করতে হবে। আরেকটা যেটা লাস্ট আমি বলতে চাই, যে শিক্ষা খাতে বাজেটে শিক্ষা খাতে অনেক বেশি আপনার বরাদ্দ রাখতে হবে। এই কারণে ডিজিটাল বাংলাদেশ আমরা দাবি করি, কিন্তু কন্টাক্ট ট্রেসিং বলে কিছু নাই বাংলাদেশে এখনো, ম্যানুয়ালটাও নাই, এবং যেটা টেকনোলজি, যেটা টেকনিক্যাল, যেটা অ্যাপের মাধ্যমে হয় সেটাও নাই। কন্টাক্ট ট্রেসিং নেই। কয়টা স্কুল, কয়টা কলেজ, কয়টা সরকারি অধিদপ্তরের লোকজন অনলাইনে কাজ করতে পারছে? কয়টা স্কুল কলেজ অনলাইনে ক্লাস করতে পারছে বাংলাদেশে? হাতে গোনা। সুতরাং আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা দাবি করলে, আমরা অনলাইনে এসে আপনাদের সাথে টকশো করছি, তার মানে এই না যে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। পৃথিবীর সবাই এটা করছে, কিন্তু অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আসবো একজন, হলে আমাদের এই দুর্নীতি বন্ধ অনেক করতে হবে। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আমরা ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ডক্টর ইকবাল আনোয়ার, ডক্টর ইকবাল আনোয়ার, ধানমন্ডি থেকে। জি ইকবাল ভাই বলুন। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি সবার বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনলাম। আমার যেটা মনে হয় যে আমরা সবকিছু নেগেটিভলি না দেখে আমরা কিছু জিনিস পজিটিভলি দেখি। সারা পৃথিবীর অভিজ্ঞতা এবং বাংলাদেশের অভিজ্ঞতায় আমরা যেটা বুঝি যে এখন হেলথ সিস্টেম স্ট্রেংথেনিং এ দিস ইজ দ্য টাইম। এখন আমরা বুঝতে পারি, অনেকদিন যাবৎ আমরা আলোচনা করতেছি এই বিষয় নিয়ে, যে এখন আমরা জানি যে কোথায় আমাদের দুর্বলতা। এখন বাজেটের সময় আপনারা সবাই বলতেছেন বাজেটের অ্যালোকেশন বাড়াতে হবে, কিন্তু আমার কি কনজাম্পশন ক্যাপাসিটি আছে? নাম্বার 1। নাম্বার 2, যে কথাটা দুইজন রাজনীতিবিদ বললেন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের ক্লিনিশিয়ানরা, একজন বললেন যে ওনারা সবকিছু চালাবেন, কিন্তু ওনারা কি সেভাবে প্রিপেয়ার্ড হতে হবে? তো একজন পাবলিক হেলথ ম্যানেজারের এই দায়িত্বটা নিতে হবে। কিন্তু আমাদের এখানে যার নেই কোনো গতি, সেই হয় পাবলিক হেলথের লিডার। কোন রকমে যে 4বার 5বার এসিপিএস ফেল করে, তাকে নিয়ে আপনারা টিএইচএনএফটিও বানাচ্ছেন। একটা আনউইলিং হর্স দিয়ে তো রেস্ট যেটা কোনো ক্রমেই সম্ভব না। এই ব্যাপারটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে হবে। আমি এই মুহূর্তে মনে করি যে গভর্নমেন্টের একটা উচিত এখনই হেলথ সিস্টেম একটা কমিশন তৈরি করা। দিস ইজ অ্যান অপরচুনিটি। আমরা এতদিন যাবৎ স্ফূর্তিতে ভুগতেছিলাম, এখন তো আমরা একেবারে উন্মোচিত যে আমাদের হেলথ সিস্টেম রেজিলিয়েন্স বলে যে কথাটা, সেটা একেবারে জিরোর পর্যায়ে। সো দিস ইজ অ্যান অপরচুনিটি, এতে আমরা যেন কাজে লাগাই। এইভাবে প্রথমে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে রাজনীতিবিদদের সেইভাবে এগিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার ইকবাল আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান কথা বলবার জন্য। জি টিটু ভাই যদি বলেন শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানের একেবারে। এটা আনমিউট করে কথা বলতে হবে। জি প্লিজ। যে আলোচনাটা হয়েছে, আমি যেটা এমফাসাইজ করতে চাই সেটা হলো আগামীকাল বাজেট। আমাদের যে মূল মানে এবার বাজেটের লক্ষ্য থাকবে সেটা হলো নাম্বার 1, সোশ্যাল সেফটি নেটের উপরে অনেক বেশি নজর থাকবে। কৃষিতে আমাদের যে অর্জন সেটাকে ধরে রাখতে হবে, কারণ আমাদের এই দেশের মানুষকে মহামারীতে এবং আপৎকালীন সময়ে খাদ্য মানে সুনিশ্চিত করতে হবে। এবং থার্ড যেটা, সেটা হলো যে আমাদের এই যে মানে করোনা, আফটার করোনা এফেক্টে আন্তর্জাতিক বৈষয়িক অর্থনীতির সাথে আমাদের অর্থনীতির রেমিটেন্স কমে যাওয়াতে আমাদের জানি লোকাল ডিমান্ডটা আমরা তৈরি করতে পারি। সেই জন্য প্রবাস থেকে যারা ফিরে আসবে তাদেরকে আমরা পুঁজি দিব কর্মসংস্থান তৈরি করার জন্য। এসএমই থেকে আরম্ভ করে বড় শিল্প প্রতিষ্ঠানগুলি জানি আবার নতুন করে
দাঁড়াতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই সুযোগগুলো আসলে এই বাজেটে থাকবে বলে আমি মনে করতেছি এবং ওইভাবেই পরিকল্পনা করা আছে। এবং সর্বোপরি স্বাস্থ্য খাতে অবশ্যই ডাক্তার সাহেব যে কথাটা বলেছেন ওনার সাথে আমি একমত যে আমাদের একটা টেস্ট হয়েছে এবং এই টেস্টে আমাদের যে লুপহোল গুলো আমরা পেয়েছি সেগুলো ফিলফিল করার জন্য আমরা যার যার জায়গা থেকে, আমি একটু জিনিস বলতে চাই, সেটা হলো আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্বশীল থাকি তাহলে অবশ্যই আমরা সফল হতে পারবো। দুর্নীতি একদিনে হয় নাই, এটা অনেক দিনের লিগেসি। আমরা চেষ্টা করছি এটা মোকাবেলা করে যাতে আমরা দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত করতে পারি। জননেত্রী শেখ হাসিনা যেভাবে এই গত 90টা দিন, মানে 66টা দিন, প্রায় 70 দিনের মতো উনি যেভাবে নিজে ফ্রন্টে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমার মনে হয় বিশ্বে টিটু ভাই অনেক ধন্যবাদ আপনাকে। এই দুর্নীতি দূর করার জন্য যেটা বলা হচ্ছে, একটা অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার দরকার আমাদের। প্রত্যেক সেক্টরে জবাবদিহিতার কোনো কাঠামো নাই, কিন্তু সেইটা না করা গেলে কিন্তু কোনোদিনই দুর্নীতি দূর হবে না। ডাক্তার বেনজির একটু যদি বলেন 1 মিনিটে যে কিভাবে জবাবদিহিতার কাঠামো আমরা তৈরি করতে পারি। কোন সেক্টরে বাংলাদেশে জবাবদিহিতার কাঠামো আমরা তৈরি করতে পারি না। যা কিছু করে পার পেয়ে যাওয়া যায়, এখানে আইল্যান্ডে চলে যাওয়া যায়, ইংল্যান্ডে চলে যাওয়া যায় প্লেন ভাড়া করে, সেটা কিন্তু আমরা দেখলাম এই সময়। ডাক্তার বেনজির, আমার মনে হয় যে এখানে আমাদের যে এমপি মহোদয় আছেন আসাদুল ইসলাম সাহেব, ওনাদেরই আসলে আশরাফুল ইসলাম সাহেব, ওনাদেরই মূল ভূমিকা। আমাদের যারা এই মহান সংসদে আমাদের যে এমপিরা আছেন, ওনারা যদি এই ব্যাপারে একাত্ম হন যে বাংলাদেশে এই করতে চাইবেন, তাহলে আসলে রাজনীতি ছাড়া, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া অনেক বড় কিছু করা সম্ভব নয়। আমাদের বিষয়ে আমি স্বাস্থ্যের কথা বলতে চাই যে আমাদের স্বাস্থ্য বিষয়ক যে স্থায়ী কমিটি আছে, এই কমিটি তো এখন অনেক অ্যাক্টিভ ভূমিকা পালন করা উচিত। সামনে আপনারা যে বাজেট বৃদ্ধির কথা বলছেন, আমি ওটার চেয়ে বরঞ্চ অন্য কথা বলতে চাই যে আমাদের ডিমান্ডটা কত, আমাদের সেই ডিমান্ডটা আসলে নির্ধারণ করা দরকার। এই আগামী 1 বছরে আমাদের স্বাস্থ্য খাতে ডিমান্ডটা কত, এবং সেটা মনে হয় আমাদের স্বাস্থ্য বিষয়ক যে স্থায়ী কমিটি আছে তারাই এটা বসা উচিত। আমাদের বিভিন্ন যারা বিশেষজ্ঞ আছে, পাবলিক হেলথ বিশেষজ্ঞ অন্যান্য যারা আছে, তাদেরকে নিয়ে, এবং তারপরে অনেক ধন্যবাদ ডাক্তার বেনজির। একদম শেষ পর্যায়ে ফখরুল ইমাম ভাই শেষ 1 মিনিট যদি বলেন। উনি বলেছেন যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যেটা, সেই স্থায়ী কমিটিকে একটু অ্যাক্টিভ হতে হবে। ফখরুল ইমাম যদি আনমিউট করে আপনি কথা বলেন 1 মিনিট, আমরা অনুষ্ঠান শেষ করব। 20 সেকেন্ড বলতে চাই। জি বলুন ফখরুল ইমাম। বাড়াতে হবে, জবাবদিহিতা বাড়াতে হবে, আর হলো আপনার করাপশনটা কমাতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। আর ডাক্তার সাহেব যেটা বললেন যে এই মুহূর্তে, দুর্যোগময় মুহূর্তে, এখানে পলিটিশিয়ানরা কোনো কাজ করতে পারে না। আমরা পৃথিবীর বহু জায়গায় দেখেছি, আমেরিকাতে দেখেছি, আপনার ইতালিতে দেখেছি, ইতালির প্রাইম মিনিস্টার বলেছে এটা আউট অফ মাই হ্যান্ড। আর ট্রাম্পের কথা তো আপনি জানেনই। কারণ এইখানে পলিটিক্যাল নেতৃত্ব কিছুই করতে পারবে না। এইখানে হবে যারা বিশেষজ্ঞ, যা বলবে যে এই কাজটা করলে আমাদের দেশ থেকে করোনাকে আমরা কন্ট্রোল করতে পারবো, সেই কথাটাকে আমরা শুনতে হবে। আর পলিটিশিয়ান যারা আমরা আছি, যারা আমরা সংসদ সদস্য আছি, আমরা ইমপ্লিমেন্টেশনে এখন কাজ করতে চাই, নট ইন দ্য পলিসি। জি অনেক ধন্যবাদ। মিস্টার সাকি 30 সেকেন্ড বলতে চেয়েছেন। আমি বলছি যে আমরা আসলে পুরো আলোচনার মধ্যে দুটো জিনিসকে এখন প্রায়োরিটি করা দরকার। আজকে চট্টগ্রামে একটা অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, এবং সেটা কি পরিমাণ দামে উঠে গেছে। টিটু ভাই যেটা বললেন যে না, কিছু অসাধু ব্যবসায়ী না, সমস্ত জায়গায় অক্সিজেন পাওয়া যাচ্ছে, জরুরি ভিত্তিতে অক্সিজেন সরবরাহ করার কাজটা করেন। 2, এই মুহূর্তে সময় এসছে একটা স্বাস্থ্য কমিশন গঠন করা, কনস্টিটিউশন কমিশন, যেটার মধ্যে একটা রেগুলেটরি অথরিটি থাকবে, যার মধ্যে আমরা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে আলাদাভাবে জবাবদিহিতার জায়গায় আনতে পারবো। সেটা না করলে কিন্তু এই সংসদীয় কমিটি দিয়ে কোনো স্বাস্থ্য ব্যবস্থার কোনো কিছু হবে না। আর স্বাস্থ্য মন্ত্রণালয় যদি কেবলমাত্র প্রশাসক আমলাতন্ত্রের দ্বারা পরিচালিত হয়, তাহলে এই পরিস্থিতির দ্বারা হবে। প্রশাসক দরকার আছে, কিন্তু ভাইরোলজিস্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা সমন্বিতভাবে সেই স্বাস্থ্য মন্ত্রণালয় যদি না থাকেন, তাহলে এই যে কোন জায়গায় কি কিনতে হবে, কি ধরনের পলিসি নিতে হবে, কার কতটা প্রশিক্ষণ দরকার, কি পরিমাণ লোকবল দরকার, এগুলোর কোন রকম জায়গা তৈরি হবে না। আজকে যিনি সচিব আছেন 3 বছর পর আরেক মন্ত্রণালয়ে চলে যাবেন। প্রত্যেক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবরা বিভিন্ন পর্যায়ে তারা 2 বছর পর 3 বছর পর বদলি হবেন। তারা এসে কিন্তু পুরো জিনিসটা অনেক ধন্যবাদ মিস্টার সাকিব, জানি কাজে পুরো জিনিসটা অনেক ধন্যবাদ শামওবায়েদ, অনেক ধন্যবাদ হাসান ইসলাম টিটু, অনেক ধন্যবাদ ডাক্তার বেনজির এবং ফখরুল ইমাম, অনেক ধন্যবাদ কষ্ট করে আসবার জন্য। আমরা দেখতে যাই যে বক্তব্যগুলো রাখলেন, অন্তত সামনের কয়েকটা দিন আমরা জানি যে সংসদে বাজেট নিয়ে আলোচনা হবে, এবং আমরা সবাই গেস করতে পারছি যে স্বাস্থ্য একটা বড় আলোচনায় থাকবে আসলে
এই বাজেটে কতটা বরাদ্দ, কিভাবে এটাকে আরো উন্নত করা যায়, আজকে প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের মধ্য দিয়ে তার ইঙ্গিত আমরা পেয়েছি। সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। বলে রাখি যে অনুষ্ঠানটির পুনঃপ্রচার আপনারা দেখবেন সকাল 7:30 সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়